হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 এর যে পরীক্ষা কালকে হয়েছে তার যে থার্ড শিফট, ফার্স্ট দুটো শিফটের রিভিউ আমি দিয়েছিলাম এবং তার কোশ্চেন্স আমি করে দিয়েছিলাম। থার্ড শিফটের যে কোশ্চেন্স আমি পেয়েছি সেগুলো একটু ভাষা ভাষা কোশ্চেন্স ছিল, মানে স্টুডেন্টরা টপিক তো বলেছে স্যার এই টপিকের উপর প্রশ্ন এসছে, বাট এক্স্যাক্ট কী প্রশ্ন এসছে সেটা খুব কমই আমি পেয়েছি। কেউ কেউ খানিকটা বলেছে, কেউ কেউ অপশান বলতে পারেনি, কেউ কেউ অপশানগুলো বলেছে তো কোশ্চেন্স বলতে পারেনি, এরকম হয়েছে। তো আমি আজকে তোমাদের শুধুমাত্র থার্ড যে শিফট আছে তার কোশ্চেন্সই নয়, থার্ড শিফটের যে প্রশ্ন পেয়েছি সেগুলো তো করাবোই, প্লাস তার সাথে সাথে পয়েন্ট টু বি নোটেড এক্সপেক্টেড কোশ্চেন্স আমি এর মধ্যে অ্যাড করেছি, যাতে পরবর্তীকালে যাদের 9 তারিখ পরীক্ষা আছে, এরপর তো 9 তারিখ পরীক্ষা আছে, সেই 9 তারিখে যাদের পরীক্ষা আছে তারাও যাতে এর থেকে সুফল পায়। ঠিক আছে, বেনিফিট হতে পারে, বেনিফিশিয়াল হয় তাদের জন্য। তো প্রথম যে প্রশ্নটা তোমাদের দেওয়া রয়েছে যে নিম্নের কোন কার্বনের ধর্মটি সরাসরি দেখা যায় না, মানে কার্বনের কোন ধর্মটা, এর মধ্যে 4টে অপশান রয়েছে, কার্বনের কোন ধর্মটা সরাসরি দেখা যায় না। দেখো, আমরা যদি কার্বনের কথা বলি তাহলে কার্বন কিন্তু টোটাল কার্বনের যে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে 6টা, অনেকেই এটা জানে না। 6টার মধ্যে কে শেল, আমরা জানি প্রথম কক্ষপথ হচ্ছে কে কক্ষপথ, তারপর হচ্ছে এল কক্ষপথ। তো প্রথম কক্ষপথে আমাদের 2টো ঢুকে যায়, পরের কক্ষপথে আমাদের 4টে ঢুকে যায়। এভাবে আমাদের এই 6টা ইলেকট্রন বণ্টিত হয়, ডিস্ট্রিবিউটেড হয়। এবার এই কনফিগুরেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে 4টে আছে, তার মানে কার্বনের যে ভ্যালেন্সি, মানে যোজ্যতা আমরা যদি বাংলায় বলি, তাহলে সেই যোজ্যতা হচ্ছে কত, আমাদের 4। ঠিক আছে, যোজ্যতা হচ্ছে কত, আমাদের 4। এবার এই 4 যে যোজ্যতা, এই যোজ্যতার একটা ব্যাপার আছে কার্বনের, যেহেতু কার্বনের যোজ্যতা 4, 4 শব্দের অর্থ আইদার কার্বন কী করবে, 4টে ইলেকট্রন কার্বন নেবে, তবে কার্বনের শেষ কক্ষপথে 8টা হবে এবং কার্বন সুস্থির হয়ে যাবে, অথবা কার্বন কী করবে, এই 4টে ইলেকট্রন বার করে দেবে এবং তার যে প্রথম যে 2টো ইলেকট্রন, সেই 2টো ইলেকট্রন নিয়ে কার্বন সুস্থির হবে। ঘটনা হচ্ছে কার্বন এই দুটোর মধ্যে কোনোটাই করে না, না কার্বন পুরোপুরি 4টে ইলেকট্রনকে অ্যাড করতে দেয়, না কার্বন এই 4টে ইলেকট্রনকে বের করতে দেয়। কার্বন যেটা করে সেটা হচ্ছে এর মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করে। এটা যে কার্বন করে এক্স্যাক্টলি তা নয়, এর ধর্ম, এর ধরন এবং এর অণুর যে আকার এবং অণুর সাথে অর্থাৎ নিউক্লিয়াসের সাথে, মানে প্রোটন আর নিউট্রন, এই যে দুটো কোণা, তা সেটা ইলেকট্রনকে কোন কী জোরে টানছে, কতটা বল দিয়ে টানছে, তার উপর সব কিছু, এটা হায়ার কেমিস্ট্রিতে আছে, সব কিছুর উপর বেস করে কার্বন কী করে, কার্বন একটা পার্টনারশিপ তৈরি করে। কার্বন নিজের সঙ্গেও পার্টনারশিপ তৈরি করতে পারে এবং কার্বন হাইড্রোজেন এবং অন্যান্য অনেক যৌগের সাথেও পার্টনারশিপ তৈরি করতে পারে। ঠিক আছে, আমরা জানি কার্বনের সিঙ্গেল বন্ড দেখা যায়, কার্বন কার্বনের ডবল বন্ড দেখা যায়, কার্বন কার্বন আমরা জানি ট্রিপল বন্ডও দেখা যায়। ঠিক আছে, যখন কার্বন অপর একটা কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ড তৈরি করছে তখন যেটা কার্বন করে সেটা হচ্ছে, বাকি দেখো এই কার্বনের জন্য এই কার্বনেরও কিন্তু 4টে দরকার, এই কার্বনটারও 4টে দরকার, এই যে বললাম 4টে আছে, তো আরও 4টে দরকার, তবেই তো ওর শেষ কক্ষপথে 8টা হবে। এখন যারা বুঝতে পারছেন স্যার 8-এর কী মূল্য, 8 কেন দরকার, এই 8 টাকাটার কী দরকার, তো তাদের বলবো তাদের বেসিক সায়েন্স আগে ক্লিয়ার থাকতে হবে। তো আমি এখানে অত আলোচনা করছি না। তো এটা হচ্ছে তোমাদের এইচ, তার মানে এখানে কার্বন কী করতে পারে, আরও 3টে হাইড্রোজেনকে নিতে পারে। তাহলে 1 2 3, দেখো 3টে আর এখানে একটা 4টে, এই কার্বন তার 4টে ইলেকট্রন পেয়ে গেছে, এই কার্বন একটা কার্বনকে পেয়েছে আর 3টে হাইড্রোজেনকে পেয়েছে। সিমিলারলি এই কার্বনে কী করে, এরকমভাবে 3টে হাইড্রোজেনকে নেয়। তো এখানে C2H6 এই হচ্ছে তোমাদের তৈরি হয়, C2H6 একটা বলে একটা যৌগ এখানে তৈরি হচ্ছে। বুঝতে পারছি, ক্লিয়ার অর নট? ঠিক আছে, এইটা কার্বন তৈরি করতে পারে। আর যখন কোনো কার্বন অন্য কোনো কার্বনের সঙ্গে যোগদান করে না, তখন কার্বন কী করে, হাইড্রোজেনের সঙ্গে যোগদান করে ফেলে। একটু ডিটেলসে বলে দিলাম, অনেকের ফার্স্ট যারা করছে তাদের অসুবিধা হয় বুঝতে, সেই জন্য। তো দেখো, কিন্তু প্রত্যেকটা কার্বনের কাছে 4টে করে লাঠি থাকতেই হবে, কেন, যাতে কার্বন এই 4টে ইলেকট্রনকে যোগ করতে পারে। ঠিক আছে, দেখো এই কার্বনের জন্য 4টে লাঠি ছিল, এদিকে 3টে হাইড্রোজেনকে দিয়েছে, একটা এই কার্বনকে দিয়েছে, আর এই কার্বনের জন্য এই একটা লাঠি কমন এই কার্বনের সাথে, আর বাকি 3টে হাইড্রোজেনকে দিয়েছে। তার মানে ভালো করে ভাবো, কার্বনের মধ্যে একটা প্রপার্টি আছে, কার্বন নিজের সঙ্গেও ইলেকট্রনকে শেয়ারিংয়ে রাখতে পারে এবং এরকম অসংখ্য শৃঙ্খল চেন তৈরি করতে পারে কার্বন। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তো কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকে, কার্বনের যোজ্যতা 4, ওই জন্য কার্বনকে টেট্রাভ্যালেন্ট বা চতুর্যোজী মৌল বলা হয়, এটাও সঠিক। কার্বন, এই যে বললাম কার্বন শেয়ারিং করে, এই শেয়ারিংকে আমরা বলি সমযোজী বন্ধন তৈরি করা। ইলেকট্রন শেয়ার করে কার্বন, না ইলেকট্রনও পুরোপুরি বাদ দেয়, না ও ইলেকট্রন গ্রহণ করে, ও কী করে, ইলেকট্রন শেয়ার করে, মানে ব্যবসা টাকা খাটায় অনেকটা। ঠিক আছে,
তো এইটা করে, কিন্তু যেটা ও করতে পারে না সেটা হচ্ছে সি দাগটাও করতে পারে না। সেটা কি? ফরমেশন অফ আয়নিক বন্ড। আয়নিক বন্ড তখনই তৈরি হয় যখন ইলেকট্রন পার্মানেন্টলি বেরিয়ে যায় বা ইলেকট্রন পার্মানেন্টলি গৃহীত হয়, যেটা কার্বন করে না। একটু আগেই বলছিলাম কার্বন না গ্রহণ করে পুরোপুরি, না কার্বন ত্যাগ করে। কার্বন কী করে? শেয়ারিংয়ে কাজ করে। সুতরাং আয়নিক বন্ড কার্বন কিন্তু তৈরি করে না। তো এইটা কিন্তু কার্বন কী করতে পারে না, কার্বন মধ্যে এই ধর্মটা কিন্তু দেখা যায় না। ঠিক আছে? সো একটু ডিটেলসে বললাম, নেক্সট কোশ্চেনগুলো একটু স্পিডে বলবো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক? দেখো এই প্রশ্নটা তোমাদের অনেকে বলেছে থার্ড শিফটে এসছে, অনেকে বলছে ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফটে এসছে। ঠিক আছে, বাট এই কোশ্চেন্সটা একটু অন্য টাইপের কোশ্চেন্স ছিল, আমি এটাকে একটু অন্যভাবে রেখেছি। এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত? দেখো তোমরা যদি এনসিইআরটি খোলো, আমি তোমার এনসিইআরটি খুলি দেখাচ্ছি। 9-এর চ্যাপ্টার খুলবে, 9-এর চ্যাপ্টার খুলে তোমরা যাবে হচ্ছে অ্যাটম অ্যান্ড মলিকিউলে। ঠিক আছে, অর্থাৎ পরমাণু অণু। তাতে তোমরা দেখবে যে এই পার্টটা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর যে আকার তোমাদের অ্যাজ পার এনসিইআরটি বলছে 10⁻⁻10, কিন্তু অ্যাকচুয়ালি বোহর মডেল অনুযায়ী এর হয় 0.56 × 10⁻10। ঠিক আছে, কিন্তু এটা আমি আগের দিন কালকে আমি তোমাদের যে ক্লাস করেছিলাম তাতে আমি বলেছিলাম, কিন্তু ওটা বোহর মডেল অনুযায়ী, মানে আধুনিক মডেল অনুযায়ী। এনসিইআরটি এখনও সেই ঘিসাপিটা পুরনো জিনিস ইউজ করে। সো 10⁻10 এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বলে। জলের অণু হচ্ছে 10⁻9, হিমোগ্লোবিনের অণু হচ্ছে 10⁻8, বালির কণা এই, পিঁপড়ে এই, আপেল এই। তো তুমি দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি যে এই হচ্ছে তোমাদের আপেল 10⁻−1। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এই তোমাদের দিয়েছে। ঠিক আছে, এইটা তোমাদের ওভারঅল দিয়েছে। ওকে, এইবার আমরা যদি দেখি এখানে তোমাদের পরমাণুর ব্যাসার্ধও দেওয়া আছে। পরমাণুর ব্যাসার্ধ ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। তার মানে 1/10⁹, মানে 10⁻৯ যদি করি তাহলে আমরা পরমাণু ব্যাসার্ধ পাবো। একটা হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ কিন্তু 10⁻10ও হয়। আশা করি বোঝাতে পারছেন, ক্লিয়ার? এবার আমাদের কোশ্চেন্সে কী এসছে সেটা দেখো একবার। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে প্রায় এই, তো এটা আমাদের কারেক্টই বলেছে। নেক্সট বলেছে পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। দেখো আমি কালকেও এই জিনিসটা বলেছিলাম, এটা তোমাদের যে পর্যায় সারণী যেটা বাদ গেছে তার থেকে হালকা করে এখানে টেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, হালকা করে এখানে কী হয়েছে? টেনে নেওয়া হয়েছে। এটা কিন্তু রং। আমরা যখনই পর্যায় সারণীর লেফট থেকে রাইটের দিকে যাব তখন আমরা যেটা দেখব যে আস্তে 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 এটা কী হচ্ছে? কমতে থাকছে। অর্থাৎ পরমাণুর যে আকার সেটা কী হবে? অ্যাটমিক যে রেডিয়াস সেটা কী হয়? কমতে থাকে। ঠিক আছে, সেই জন্য বৃদ্ধি পায়, এটা ভুল। এটাই কিন্তু বেসিক্যালি এখানে ভুল। এখানে বলেছে কোনটা সঠিক, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক হচ্ছে এটাও সঠিক, 3 নম্বরটাও সঠিক। 0.1 ন্যানোমিটার থেকে 0.5 ন্যানোমিটারের মধ্যে হয়, যেটা ওখানে দেওয়াই ছিল তোমাদের, ওই রেঞ্জে আসে। তো 0.1 ন্যানোমিটার থেকে 0.5 ন্যানোমিটারের মধ্যে পরমাণু আকার দাঁড়ায়, এটাও কারেক্ট। তো 1 দাগ কারেক্ট আর 3 দাগ কারেক্ট। এটাই আমরা বলবো 1 আর 3 আমাদের কারেক্ট, 2 কিন্তু আমাদের রং, কারণ এটা ডাইরেক্টই রং দেখাচ্ছে। ঠিক আছে, এটা কমতে থাকে, ওখানে বলেছে বাড়তে থাকে, সো এটা রং। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 গ্রাম জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত? দেখো আমরা যদি জলের যে গঠন সেটা যদি লিখি, মানে সমীকরণ লিখি, তাহলে H2O। হাইড্রোজেনের প্রত্যেকটার একটা করে, এখানে আছে 2টো হাইড্রোজেন, সো এখানে আমরা কী পাবো? 2 পাবো। অক্সিজেনের প্রত্যেকটা 16 হয়, তার মানে আমরা অনুপাত পাচ্ছি 2:16, কারণ একটাই অক্সিজেন আছে, 16ই লিখবো। কাটাকুটি করলে আমরা কী পাবো? 1:8। কী পাবো আমরা? 1:8। তার মানে আমরা এটা বুঝবো যে যদি আমাদের 9 গ্রাম, পয়েন্ট টু বি নোটেড, যদি আমাদের 9 গ্রাম জল হয়, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন কীভাবে ডিস্ট্রিবিউট হবে? 1:8 অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। ভালো করে বুঝবে, 1 ইউনিট হচ্ছে হাইড্রোজেনের মানে থাকবে, ওজন থাকবে। ঠিক আছে, মানে ভর থাকবে, অ্যাকচুয়ালি ওজন নয়, ভর। আর অক্সিজেনের ভর থাকবে 8 ইউনিট। বোঝাতে পারছি? ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে 9 গ্রামই দেওয়া আছে, আর আমরা দেখতে পাচ্ছি 1 + 8 করলে 9ই হয়। তার মানে অনুপাতটা আমাদের 1:8ই থাকবে। কী থাকবে? 1:8ই থাকবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। যদি তোমরা বলো স্যার 18 গ্রাম যদি দেওয়া হতো তাহলে কী হতো? ভালো করে বুঝবে, এটা তোমাদের 9 গ্রাম দেওয়া আছে, যদি ওর জায়গায় 18 গ্রাম দেওয়া হতো, এটার অর্থ হচ্ছে এর দ্বিগুণ হবে, মানে এটা হবে 2, এটা হবে 16, তখন এটা থাকবে 2:16 অনুপাতে। ঠিক আছে, কী হবে? 2:16, তখন কাটাকুটি করলে সেই 1:8ই বেরোবে। অর্থাৎ তুমি যদি এমন কোনোভাবে বার করো যেটা এর
ওভারঅল দেখাচ্ছে, তখন যতই পরিমাণ তুমি জল বার করো না, কারণ যদি অনুপাত বার করতে বলে তো 1:8 দাঁড়াবে, অন্য কিছু দাঁড়াবে না। বুঝতে পারছি? কারণ দেখো এটাকে যখন কাটাকুটি করবে তখন সেই 1:8 তোমাকে কিন্তু দেবে। বুঝতে পারছি? চলো নেক্সট 4 দাগে। দেখো এই প্রশ্নটা অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, তো আমি এই প্রশ্নকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই প্রশ্নটা ধরো একটা ক্যারিং, তোমরা এটা অ্যান্সার তোমাদের এইটা হবে, তারের তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। কি করে থাকে এটা দেখো। ধরো তুমি একটা টেবিল নিয়েছো, ধরো এটা হচ্ছে তোমার একটা টেবিল, ঠিক আছে, এবং এই টেবিলের ওপর তুমি একটা তারকে রেখেছো। ধরো এই তারটা এই গোলাকার আকারে আছে, গোল আকারে আছে। ধরো এই তারটা কেমন আকারে আছে? গোল আকারে আছে, ঠিক আছে। এবং চৌম্বক ক্ষেত্রটা যেভাবে যাবে সেটা বলে দিই। যদি এইভাবেই তারটাকে রাখো তাহলে চৌম্বক ক্ষেত্রটা কী হবে? এর মধ্য দিয়ে ঢুকবে এবং এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয় তাহলে চৌম্বক ক্ষেত্র এইভাবে কাজ করবে, ঠিক আছে, অ্যাক্সেল বরাবর কাজ করবে। তো যদি এটা অ্যাক্সেল বরাবর কাজ করে, অ্যাক্সেল বরাবর যদি কাজ করে, তাহলে তুমি ভাবো এই চুম্বক ক্ষেত্রের যে দিক, ডাইরেকশন, আর এই যে তুমি যে তলটায় রেখেছো এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কোণ উৎপন্ন হচ্ছে? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ উৎপন্ন হচ্ছে। এই কারণে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এটাকে অনেকে এভাবে বোঝায়, আমি বলে দিই, এর আরেকটা ছবি হয়, ঠিক আছে, এর যে ছবি আরেকটা হয়, তার জন্য আমাকে এখানে একটু ম্যানেজ করে জায়গা বার করতে হবে। তোমরা যদি এই তারটাকে, এই যে কালো তারটাকে এইভাবে না রেখে যদি এইভাবে রাখো, আমি বলে দিই, তোমরা তোমাদের এনসিইআরটিতে একটা ছবি পাবে, সেটা হচ্ছে এইরকম, এরকম একটা ছবি পাবে তোমরা এনসিইআরটিতে, এরকম একটা আছে। আর এখানে করা আছে কি বলে দিচ্ছি, যেটা করা আছে সেটা হচ্ছে এই যে কালো তারটা ঢুকেছে, এই তারটাকে এইভাবে ঢোকানো আছে, এইভাবে ঢোকানো আছে, ঠিক আছে, এবং নিচের দিক দিয়ে এই তারটা বেরিয়ে এসছে এবং এখানে তোমাদের ব্যাটারির সঙ্গে কানেকশান করানো আছে। আমি সেটা আঁকছি না, ঠিক আছে, এইভাবে বেরিয়ে ঢুকে এসছে তোমাদের তারটা এইখানে, এখানে এই টেবিলের তলা দিয়ে এইভাবে তোমাদের বেসিক্যালি তারটা ঢুকে গেছে, ঠিক আছে, টেবিলের তলা দিয়ে ঢুকে গেছে। এবার তুমি বলবে স্যার তাহলে এখানে আমরা কী করে করবো? দেখো এখানে করার জন্য তোমাকে কী করতে হবে, এই তারের যে তলটাকে কল্পনা করতে হবে। এখানে আমরা জানি যে আমাদের 3টে অ্যাক্সিস হয়, একটা হচ্ছে জেড অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই 3টে অ্যাক্সিস হয়, কিন্তু তোমরা যদি ভেক্টর পড়ে থাকো জানবে যে ভেক্টরে তোমাদের 3টে অ্যাক্সিস হয়, ঠিক আছে, 3টে তল হয় ভেক্টরে, 3টে তল হয়। তো এখানেও কিন্তু 3টে তলই আছে। তার মধ্যে এই তারটা কোন তলে অবস্থান করছে বলো তো? এই তারটা কিন্তু এই যে ওপরে যে তলটা বলেছি আমি, সেই তলটা অবস্থান করছে। এই তারটা এই তলটাতে অবস্থান করছে, এই তলটাতে। নিচে একটা তল দেখা যাচ্ছে, ওটা নর্মাল তল, আমরা যে তলটাকে নর্মালি দেখতে পাই। তো 3D কল্পনা করলে তার তলটা এরকম হয়, ঠিক আছে। তো এই তারটা যখন তলে অবস্থান করছে, তার রেসপেক্টে আমরা যদি এর কেন্দ্রে যাই, এর যদি আমরা কেন্দ্রে দেখি, তাহলে আমরা কেন্দ্রে আমাদের যে ফিল্ড লাইন্সকে দেখবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে, আমি নীল দিয়ে দেখাই, তাকে আমরা এই, আচ্ছা আমি সবুজ দিয়ে দেখাচ্ছিলাম না আগেরবার, তো সবুজ দিয়ে দেখাই, তাকে আমরা এইভাবে দেখতে পাবো, এইভাবে দেখতে পাবো, এইভাবে গেছে দেখতে পাবো। তা তুমি বলো এই তারের নিরিখে এই তারটা তো এরকমভাবে উপর দিকে করে আছে, ঠিক আছে, এইভাবে আছে। আর এই যে আমাদের যে টিকটা দিচ্ছে, এই টিকটাই সোজা এর ওপর এইভাবে যাচ্ছে, ভেতর দিকে এইভাবে যাচ্ছে। এখানে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল তো কোণ তৈরি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে বলে দিই। ব্যাপারটা বেসিক্যালি এরকম হচ্ছে, তলটা এরকম দাঁড়িয়ে আছে আর টিক চিহ্নটা এরকম গেছে, এই গেছে, তলটা এরকম দাঁড়িয়ে আছে, এই যে তলটা এরকম দাঁড়িয়ে আছে, এই যে এরকম, মানে তলের একটা রেখা, তলের সব পুরো তলটাকে নিও না। ধরো এখানে একটা দেয়াল আছে, দেয়ালের গায়ে তুমি একটা দাগ টেনেছো, এইভাবে ভাবো। তাহলে এই জায়গায় আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ভালো করে দেখো তো, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? সেভাবে ভাবলেও আমরা দেখবো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হচ্ছে। এই ধরনের কোশ্চেন্সগুলো যার ম্যাগনেট খুব ভালো পড়া আছে, খুব ডিপে পড়া আছে, এইটাকে তুমি যদি এনসিইআরটি খোলো, তুমি এনসিইআরটি এভাবে কোথাও পাবে না, তুমি নেই, কোথাও নেই। কিন্তু এই কোশ্চেন্স কিন্তু কালকে 3rd শিফটে এই ধরনের কোশ্চেন্স একটা এসছে, ঠিক আছে। চলো, আমাদের যে পেড কোর্স চলছে, যদি কারোর কোয়ারি করার দরকার আসে এই নাম্বারটাতে কোয়ারি করতে পারবে, 8670838797, ঠিক আছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারও। তবে প্রচুর কল আসছে, আমরা একটু রেহাই পেতে চাইছি, সেই জন্য তোমরা যদি একটু হোয়াটসঅ্যাপ করো তাহলে আমাদের একটু ভালো হয়, ঠিক আছে, কারণ আমাদের অ্যাডমিনের বকতে বকতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা একটু দয়া করে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস মেসেজও করতে পারো, কিছু অসুবিধা নেই। আর প্রবলেম হলে কল ডেফিনেটলি করো, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখো পরের প্রশ্ন। আচ্ছা মনে হচ্ছে আমি প্রশ্ন স্কিপ করেছি, 1 মিনিট। না, আমি প্রশ্ন স্কিপ করিনি। আইসোবার বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দেখো 3টে জিনিস আছে, আমি তোমাদের বারবার বলেছি। একটা হচ্ছে আইসোটোপ। আচ্ছা এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু ওই যে হাজার তোমাদের আমি সিরিজ স্টার্ট করেছিলাম, যেটার স্টার্ট করার 2-3 দিনের মধ্যে আমার শরীর খারাপ হয়েছিল বলে আমি ওটা গ্যাপ পড়ে গেছে।
তো 1000 যে তোমাদের কোশ্চেন সিরিজ এমসিকিউ সিরিজ আমি স্টার্ট করেছিলাম, ঠিক আছে, ওই 1000 এমসিকিউ সিরিজের মধ্যে এই ভিডিওটা তোমাদের ইনক্লুড করা থাকবে, ঠিক আছে, ওই প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো এবার আইসোবার বলতে কী বোঝায়, ঠিক আছে, মানে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই 1000 এমসিকিউতে। তো 3টে জিনিস আছে, একটা হচ্ছে আইসোটোপ, একটা আছে আইসোটোপ, ঠিক আছে, একটা আছে আইসোটোন, টয়কর দন্তান্ন, কী আছে, আইসোটোন, ঠিক আছে, আর আরেকটা কী আছে, আরেকটা আছে তোমাদের আইসোবার, আরেকটাও আছে আইসোমার, ঠিক আছে, আইসোমারও আছে, সেটাও আছে, সেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রি মানে কার্বনের কম্পাউন্ডে পড়বে। যাই হোক, আমি এখানে যখন পি থাকবে লাস্টে তখন বুঝবে প্রোটন সংখ্যা সেম। কি সেম? প্রোটন সংখ্যা সেম। পি আছে তো কি বুঝবে? প্রোটন সেম, ঠিক আছে। সেম কি? সেম হচ্ছে প্রোটন সেম, আমি এদিকে লিখছি। সেম কি? প্রোটন সেম, প্রোটন সংখ্যা সেম, কারণ পি আছে লাস্টে, ঠিক আছে। কিন্তু ডিফারেন্ট কি? নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, DIFF, ডিফারেন্ট মানে আলাদা, ডিফারেন্ট কি? নিউট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে। গেল। যখন দন্তান্ন থাকবে, ঠিক আছে, কী আছে? দন্তান্ন আছে, দন্তান্নতে কী আছে? নিউট্রন। তো সেম কি? সেম হচ্ছে এখানে নিউট্রন, সেম হচ্ছে এখানে কি? নিউট্রন সংখ্যা সেম। ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে প্রোটন, প্রোটন সংখ্যা ডিফারেন্ট, আলাদা। নিউট্রন সংখ্যা সেম কিন্তু প্রোটন সংখ্যা ডিফারেন্ট। ক্লিয়ার হলো? ওকে। আচ্ছা, আইসোবার কি? যেটা এখানে আসছে আইসোবার, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের প্রোটন সংখ্যা ডিফারেন্ট। এটা তুমি ম্যাচ করাতে পারবে না, এখানে যদিও দন্তান্ন আছে, এখানে কিছু নেই, কিন্তু আমার নর্মালি আর মানে একটা জিনিস মনে থাকে, সেটা হচ্ছে সেম ভর সংখ্যা, সেম ভর সংখ্যা, ভর সংখ্যা এক, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট প্রোটন সংখ্যা। ডিফারেন্ট কি? ডিফারেন্ট প্রোটন সংখ্যা, ঠিক আছে। তবে এই তিনটের মধ্যে আর একটা বড় পার্থক্য আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে এই যে আইসোটোপ, এরা কিন্তু একই মৌলের পরমাণু হয়, এরা হচ্ছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট, এরা হচ্ছে একই মৌলের পরমাণু হয়, কিন্তু বাকি দুটো কিন্তু একই মৌলের পরমাণু নয়, একই মৌলের পরমাণু হয়। এরা কী হয়? এরা হচ্ছে একই মৌলের পরমাণু হয়, ওই জন্য এদের প্রোটন সংখ্যা সেম হয়, ঠিক আছে। কিন্তু এখানেও দেখো প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা কেন? কারণ এরা আলাদা মৌলের পরমাণু, এরা হচ্ছে আলাদা মৌলের পরমাণু, এই দুটোই আলাদা মৌলের পরমাণু, ঠিক আছে। এবার এটা বুঝতে গেলে বড় ভিডিও দরকার, আমি এখানে আর বড় করে তোমাদের বলছি না, আমি ছোট করে তোমাদের বলছি। এই দুটো হচ্ছে টোন আর বার হচ্ছে আলাদা মৌলের পরমাণু, আর টোপ কিন্তু একই মৌলের পরমাণু, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে কার্বন ধরলে দুটোই কার্বন কার্বন আমাকে কম্পেয়ার করতে হবে, কিন্তু টোনে কিন্তু দুটোই কার্বন কার্বন আমি নিতে পারবো না, একটা ধরো পটাশিয়াম নিলাম, একটা ধরো ক্লোরিন নিলাম, এরকম হতে পারে, ঠিক আছে, এরকম। আচ্ছা, আইসো বার তাহলে কী হবে? কোনটা সঠিক দেখো? পারমাণবিক সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, পয়েন্ট টু বি নোটেড। এই পারমাণবিক সংখ্যা মানেই কিন্তু প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা মানে প্রোটনের সংখ্যা, ঠিক আছে, কতগুলো প্রোটন আছে। তো পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা এক, তাহলে কোনটা? এটা আইসোবার, এই যে দেখতে পাচ্ছ আশা করি। তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, সাইটোপ্লাজমকে নিচের কোন বিবৃতি দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? ঘটনা হচ্ছে এই প্রশ্নগুলো টাফ নয়, কিন্তু প্রশ্নগুলো টাইম কনজিউমিং। তুমি তো পুরো লাইনটা না পড়ে ডেফিনেটলি প্রথম দুটো অক্ষর দেখি, শব্দ দেখি বলতে পারবে না যে এইটাই অপশান অ্যাকচুয়ালি কারেক্ট, ঠিক আছে। আমি তো তাও অপশানগুলো আরও ইজি রেখেছি। রেলে এই একই জিনিস দিয়ে, মানে ধরো এতেও স্টার্ট হচ্ছে কোষঝিলিয়া নিউক্লিয়াস দিয়ে, অন্য একটা সিটেও দেখো কোষঝিলিয়া নিউক্লিয়াস দিয়ে স্টার্ট হচ্ছে, এরকম দুটো অপশান একই দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে বাকি দিয়েছে ভিডিও, মানে এটাকে এখানে লিখেছে হয়তো পজিটিভ কিছু, এখানে লিখেছে নেগেটিভ কিছু, তার মানে পজিটিভ কিছু অ্যান্সার হলে তখন ওটাকে টিক মারবো, আর নেগেটিভ যেটাতে খাটবে নেগেটিভটাকে টিক মারতে হবে। কিন্তু স্টার্ট হচ্ছে দুটো একই জিনিস দিয়ে, ইচ্ছা করে করে করছে যাতে কনফিউজ করা যায়। অ্যান্সার আমাদের এটাই হবে, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি শব্দের অর্থ হচ্ছে কোষ পর্দা, কোষ ঝিল্লি শব্দের অর্থ হচ্ছে কোষ পর্দা, ঠিক আছে, সেল মেমব্রেন। কোষ পর্দা এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যদি একটা কোষকে তুমি দেখো, ঠিক আছে, তাহলে কোষের এই যেটা আঁকলাম এটা হচ্ছে কোষ পর্দা, ঠিক আছে, আমি প্রাণী কোষের কথাই ধরো বলছি। আর মাঝখানে থাকে বড় একটা নিউক্লিয়াস, এর মাঝখানে এর মধ্যবর্তী এই যে যা যা আছে এর মধ্যবর্তী এই পুরো পার্টটাকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম বলছি, জেলির মতো পদার্থ, যেখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণু অবস্থান করে এবং নানা জৈব রাসায়নিক ক্রিয়া কিন্তু সেখানে ঘটে। তো কারেক্ট আনসার কী হবে আমাদের? এই আমাদের কারেক্ট আনসার হবে।
পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? কারণ মাইটোকন্ড্রিয়ায় কোষ শ্বাসের মাধ্যমে ফসফেট বেসড উৎপন্ন করে, ফসফেট বেসড মৌল উৎপন্ন করে বেসিক্যালি, সেটাকে আমরা কী বলি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি বলি। তাই দেখো ডাইরেক্ট এটিপি লিখে দেয়নি, কারণ এটিপি বললে ওটাই কারেক্ট অ্যান্সার, আমরা ঠিক মেরে দিয়ে বেরিয়ে যাই, যা কোষের বিভিন্ন কাজে শক্তি সরবরাহ করে। তাহলে এই অপশানই কারেক্ট হচ্ছে। কারণ বংশগত তথ্য সংরক্ষণ করে না, সেটা তো নিউক্লিয়াস করে। খাদ্য সঞ্চয় করে না, সেটা ভ্যাকুয়াল করে। মাইটোকন্ড্রিয়া কোষের বাইরে আবরণের তৈরি করে সুরক্ষা দেয় না, সেটা করে না, সেটা তো আমাদের কোষ প্রাচীর এবং কোষ পর্দা করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কিন্তু এই হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, হৃৎপেশিকে অনৈচ্ছিক পেশি বলার কারণ কি? অনৈচ্ছিক পেশি শব্দের অর্থ কি? এমন পেশি যেটা কি হয় না, মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করে না। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? দেখো দেখো এখানে বলেছে কারণ হৃৎপেশি সংকোচন প্রসারণ মানুষের ইচ্ছার উপর নির্ভর করে না এবং এটি সক্রিয়ভাবে কাজ করে। এটা কিন্তু রাইট, আমরা দেখতেই পাচ্ছি। বাকি অপশনগুলো আমরা পড়ে দেখি। হৃৎপেশি বিশেষ গঠন, শাখা বিশিষ্ট কোষ এবং ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটা দ্রুত সংকেত পরিবহন করতে পারে। এটা কিন্তু হৃৎপেশির গঠন সম্পর্কে কারেক্ট। যদি আমরা হৃৎপেশির গঠন পড়ি তাহলে কিন্তু এটাও কিন্তু আমাদের কারেক্ট। তার মানে কি এ আর বি বোথ অ্যান্সার হবে? না, দেখো অ্যান্সার কিন্তু আমাদের এই হবে, বিও কারেক্ট, হৃৎপেশির গঠন সম্পর্কে কারেক্ট। হৃৎপেশি কিন্তু শাখা বিশিষ্ট হয় এবং হৃৎপেশিতে কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এরকম জিগজ্যাক প্যাটার্নে ডিস্ক দেখা যায়, এরকম জিগজ্যাক প্যাটার্নে কী দেখা যায়, ডিস্ক দেখা যায়। এগুলো বেসিক্যালি জাংশন পয়েন্ট হয়। হায়ার কেমিস্ট মানে বায়োলজিতে আছে, ক্লাস 11-12 এনসিইআরটিতে অবশ্যই আছে, বাট তোমাদের 9-10 এনসিইআরটিতে নেই। বাট এই অংশটাইটা আমি জাস্ট তোমাদের একবার অ্যাটাচ করে দিয়েছি। তো শাখা বিশিষ্ট কোষ এবং ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে এতে। ঠিক আছে, ফলে এটা দ্রুত সংকেত পরিবহন করতে পারে, যে কারণে হৃৎপিণ্ড কিন্তু দ্রুত ধকধক করতে পারে। ঠিক আছে, এবার বিটা কারেক্ট, কিন্তু বিটা গঠন সম্পর্কে কারেক্ট, কিন্তু প্রশ্ন দিয়েছে অনৈচ্ছিক পেশি হওয়ার কারণটা কি? অনৈচ্ছিক পেশি হওয়ার কারণ এটা, অনৈচ্ছিক পেশি হওয়ার কারণ কিন্তু এটা নয়। ঠিক আছে, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। তোমার ধরো প্রমাণ করতে বলা হলো যে তোমার বাড়ি অমুক জায়গায়। ঠিক আছে, তুমি যদি বলো যে আমার বাড়ির রং নীল এবং আমার বাড়ির পাশে একটা হলুদ বাড়ি আছে, এটা কিন্তু তোমার বাড়ি কোন জায়গায় তার প্রমাণ হলো না। এটা তোমার বাড়ি সম্পর্কে সঠিক যে তোমার বাড়ির রং নীল এবং তোমার বাড়ির পাশে দেখা গেলো আরেকটা বাড়ি আছে। ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু কারেক্ট হলো না, অ্যান্সার কিন্তু ওটা কারেক্ট হলো না, যে তোমার বাড়ি যে অমুক জায়গা তার প্রমাণ কিন্তু ওটা নয়। ক্লিয়ার হয়েছে? সেই জন্য হৃৎপেশি সম্পর্কে এটাও ঠিক ওটাও ঠিক, কিন্তু রাইট কোনটা, দিস ইজ দ্য রাইট। চলো পরের প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? দেখো এক একটা নাইট্রোজেনের ভর 23 করে হয়, তাহলে দুটো নাইট্রোজেন আছে তো 46 হবে। এক একটা কার্বনের হয় 12 করে, একটাই আছে সো 12 হবে। অক্সিজেনের এক একটার কত হয় 16 করে, এখানে কত আছে 3 আছে, তার মানে 3 × 48, টোটাল যোগ করলে আমরা অ্যান্সার পাবো। তো 8 আর 2 10 আর 6 16, তার মানে লাস্টে 6 থাকবে। একটাই অপশান আছে, তোমরা বলেছো এটাও তো আছে, এটা কী করে হয়? দেখো 4 না সরি এটাই অ্যান্সার হবে। 4 আর না 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 না, কী করে অ্যান্সার হবে? কারণ হাতে একটা 1 আছে অলরেডি, সো 106ই অ্যান্সার হবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটাই আমাদের অ্যান্সার। কোনটা অ্যান্সার? 106 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটতে পারে? এটা কালকে থার্ড শিফটের প্রশ্ন। যদি তুমি একটা বাটি নাও এবং সেই বাটিতে যদি কিছুটা তরলকে নাও, তরলকে যদি তুমি নাও, ঠিক আছে, আর একটা বাটি নিয়েছো, ধরো লাল কালি দিয়ে আঁকি, আর একটা বাটি নিয়েছো, ধরো এরকম একটা বাটি নিয়েছো, ছোটো কাপ নিয়েছো এবং তাতেও তুমি তরলকে নিয়েছো। ঠিক আছে, তুমি দেখবে যে যদি এই তরলটাকে গরম করো তাহলে দ্রুত তাপ কিন্তু ইভাপোরেটেড হয়ে যাবে বা বাষ্পীভূত হয়ে যাবে, যেটার ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, আর যেটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম সেইটাতে কিন্তু কম বাষ্পীভূত হবে। দেখবে অনেকে চা কিন্তু প্লেটে খায়। ঠিক আছে, একটা সময় আমারও অভ্যেস ছিল, চা প্লেটে খায়, অনেকে দেখবে চা কাপে চুমুক দিয়ে খায়, দেখবে কাপে চা বেশিক্ষণ গরম থাকে। আমার ক্ষেত্রে হতো কি, আমি বেশি গরম চা খেতে পারি না, এখনও তাই, কিন্তু এখন আর ওই অভ্যাসটা নেই, এখন কাপই খেতে হয়। তো গরম চা আমি খেতে পারি না বেসিক্যালি। ঠিক আছে, আমার চা একটু অল্প গরম হলেই ভালো হয়, সোজা কথা বলতে, মানে ঠান্ডা হওয়ার থেকে একটু বেশি, আবার পুরো ঠান্ডা নয়, এরম চা আমি খেতে পছন্দ করি। যাই হোক, তো আমি আগে করতাম কি, আমাকে যেটা প্লেট দেওয়া হতো তাতে আমি ঢেলে নিতাম, তাতে কী হতো, যেহেতু ক্ষেত্রফল বেশি, ফলে দ্রুত তাপটা কী হতো, বাইরে বেরিয়ে আসতো। ঠিক আছে, তো এখানে কারণ কী হবে, এই যে এইটা বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়,
কারণ বেশি সংখ্যক কণা পৃষ্ঠতল থেকে বায়ুতে বেরিয়ে আসে। দেখো কী হয়, এইটা এই পরের পার্টটার মানেটা কি একটু বোঝো, এইটুকুর মানেটা কি, সেটা হচ্ছে এই যে ধরো এখানে একটা জলের কোণা আছে, আমি তোমাদের একটু অন্য কালি দিয়ে দেখাই, কোনটা দিয়ে দেখাই, এটা দেখাই। ধরো এখানে একটা জলের কোণা আছে, এখানে একটা জলের কোণা আছে, তেমন এখানেও একটা জলের কোণা আছে, এখানেও একটা জলের কোণা আছে, এবং এটা ফুটছে। এই জলের কোণার সঙ্গে এই জলের কোণার মধ্যে কী হয়, অনেকটা ব্যবধান তৈরি হয়। কেন ব্যবধান তৈরি হয়? কারণ এরা এনার্জি পাচ্ছে, নিচে তো আগুন জ্বলছে, সেই আগুন থেকে এনার্জি পাচ্ছে, ফলে এর আকর্ষণ বল থেকে ছাড়িয়ে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, এত জোরে কাঁপতে থাকে, এর আকর্ষণ বল ছাড়িয়ে বেরিয়ে যায়। ছাড়িয়ে বেরিয়ে কী হয়, যেই সারফেস টেনশন ছাড়িয়ে যায়, সারফেস টান ছাড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে কী হয়, বাষ্প পরিণত হয়। তখন এই কোণা কী করে, এর জায়গায় চলে আসে, আবার বাষ্পীত হয়, বেরিয়ে যায়, তখন এই কোণা কী করে, আবার এর জায়গায় চলে আসে। এইভাবে পরপর জল বাষ্পিত হয়ে থাকে। সেই জন্য তুমি যদি ক্রমিকভাবে এক বাটি জল দাও এবং তাতে যদি তাপ দিতেই থাকো, শেষ পর্যন্ত দেখবে জল আর কোনো নেই, জল আস্তে আস্তে কী হবে, বাষ্পিত হয়ে বেরিয়ে যাবে এবং সেখানে জল আর থাকবেই না। এটাই হচ্ছে কারণ, আর এইটার ব্যাখ্যা, এই যে কারণ বেশি সংখ্যক কণা পৃষ্ঠতল ছেড়ে বেরিয়ে যেতে পারে, বায়ুতে মিশে যায়। ঠিক আছে, ফলে বাষ্পীভবনের হার কিন্তু বৃদ্ধি পায়। ওকে, চলো পরের প্রশ্ন। একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ওপর চাপ বাড়ালে কি হয়? দেখো যখন তুমি গ্যাসের চাপ বাড়াবে না, তখন ধরো গ্যাসটা এই লেভেলে ছিল, সে আস্তে আস্তে কমতে কমতে এই লেভেলে চলে আসবে। মানে কি হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ, কি কমছে, ভলিউম কমে যাচ্ছে, আয়তন কমে যায়। গ্যাসের ওভারঅল ভর তো একই থাকে, ভলিউম কমবে, ভর একই থাকবে, ভর সেম, ভর সেম, কিন্তু ভলিউম কমে যাবে। ঠিক আছে, মানে কি আয়তন কমে যাবে, ভলিউম মানে আয়তন। ঠিক আছে, ভলিউম মানে কি আয়তন, সো আয়তন কমে যাবে। দেখো আমাদের যে কোর্স আছে তাতে কিন্তু আমরা বাইল্যাঙ্গুয়াল পড়িয়েছি, মানে পড়িয়েছি আমি বাংলাতেই, কিন্তু কি হয়েছে, ধরো প্রথম প্যারাটাকে আমি বাংলায় রেখেছি, তার নিচে ঠিক তার ইংরাজিটা ব্র্যাকেটের মধ্যে রাখা আছে। যাদের ইংরাজি পড়ার ইচ্ছা আছে বা যাদের মনে হয় যে টার্মগুলো সে ইংরাজিতে ভালো, তারা পুরোটাই এই পুরো বাংলা প্যারাটাকেই নিচে ইংরাজিতে পড়তে পারবে। এভাবে করা হয়েছে। ঠিক আছে, আর আমি যখন হাতে লিখে কোনো জিনিস করেছি তখন আমি নর্মালি বাংলাতেই লিখেছি, টার্মগুলো ইংলিশে করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ওপর চাপ বাড়ালে কী হয়, তাহলে কী হবে, আয়তন কমে যায়, কারণ চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক বিপরীত। এটা কারেক্টই আছে, এই অপশন আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, এটা একটু মাথা রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে একটা জিনিস, কঠিনের কিন্তু নির্দিষ্ট আকারও আছে, ঠিক আছে, আয়তনও আছে। ঠিক আছে, তরলের কিন্তু আকার নেই, তরলে কিন্তু আকার নেই, কিন্তু আয়তন অবশ্যই আছে, আয়তন অবশ্যই আছে। আর গ্যাসের ক্ষেত্রে বলে দিই, গ্যাসটা এখানেই লিখে দিচ্ছি, গ্যাসের ক্ষেত্রে আয়তনও নেই, নির্দিষ্ট আয়তনও নেই, নির্দিষ্ট আকারও নেই, শুধু কী আছে, ভর এক আছে। গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে, ভর কিন্তু একই থাকে। ঠিক আছে, সো ব্যাপার হচ্ছে এইটা মনে রাখবে। গ্যাসের ক্ষেত্রে আয়তন আকার কোনোটাই নির্দিষ্ট নেই, তরলের ক্ষেত্রে আকার নির্দিষ্ট নেই কিন্তু আয়তন নির্দিষ্ট আছে, কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট আকার আয়তন দুটোই আছে। ঠিক আছে, এটা মানে প্রত্যেকের ক্ষেত্রে আগে কিন্তু নির্দিষ্ট শব্দটা অ্যাড আছে, আমি বারবার লিখিনি। চলো, এটার উপর বেস করে কিন্তু রেলওয়ে গ্রুপটিতে প্রশ্ন এসেছিলো এবং টেকনিশিয়ানও আগের বছর প্রশ্ন এসেছিলো এটার উপর, দেখা গেলো পরের শিফটগুলোতে প্রশ্ন চলে এলো। দেখো তোমাদের যদি খাদ্যের উন্নতি সাধন চ্যাপ্টার খোলো, সেখানে তোমাদের মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্ট সম্পর্কে দেওয়া আছে। তো মনে রাখবে এনপিকে, এই নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে, তাদেরকে আমরা কী বলি, তাদেরকে আমরা বলি ম্যাক্রো নিউট্রিয়েন্টস। কেন? কারণ এদেরকে প্রচণ্ড পরিমাণে কাজ লাগে এরা। তো মেনলি উদ্ভিদের বৃদ্ধি, মূলের বিকাশ, ফুল ফল উৎপাদন এবং এই সব কটা জিনিসই কিন্তু এই তিনটের উপর নির্ভর করে। এই জন্য এরা হচ্ছে তিনটে প্রধান ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে এটা। তো অ্যান্সার আমাদের এটাই কারেক্ট। শুধু ক্লোরোফিল নষ্ট হয়ে যায় তা কিন্তু নয়, যদিও পটাশিয়ামের অভাবে, ফসফরাসের অভাবে ক্লোরোফিল নষ্ট হয়, কিন্তু শুধু নয়, এগুলো এই যে মূলের বৃদ্ধি ব্যাহত হয় এটাও কিন্তু কারণ, এবং উদ্ভিদের বৃদ্ধিও ব্যাহত হয়, সেই জন্যই এটা অপশানটা খাটছে না। জল পরিবহন বৃদ্ধি পায় কিন্তু বৃদ্ধি বা ফসল হয় না এমন ব্যাপার নয়, শুধুমাত্র মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণ হয় তা কিন্তু নয়, ম্যাক্রো নিউট্রিয়েন্টসও ইম্পর্টেন্ট, সেই জন্য অপশানই আমাদের কারেক্ট। বলছে গ্যালভানাইজেশন বলতে কি বোঝো? দেখো গ্যালভানাইজেশন বলতে বোঝা হয় জিঙ্কের প্রলেপ দেওয়া। তো এখানে দেখো লেখা হয়েছে লোহা ও ইস্পাতের ওপর জিঙ্কের যে পাতলা আস্তরণ তা দেওয়া যাতে মরিচা পড়া রোধ পায়, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তামার প্রলেপকে দেওয়া হয় না, ঠিক আছে, না, এই অপশানই আমাদের কিন্তু কারেক্ট হচ্ছে, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি কারেক্ট হচ্ছেই না। চলো পরের প্রশ্ন, থার্ড শিফটে তোমাদের একটা জারণ বিজারণের উপর প্রশ্ন এসেছিলো। তো নিচে বিক্রিয়াটি লক্ষ্য করো, Zn প্লাস সিউ এর উপর Zn প্লাস সিউ কপার, তোমাদের বলেছে যে
যে এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, ঠিক আছে। তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে যে এই বিক্রিয়াতে কোনটি জারক কোনটি বিজারক, ঠিক আছে। জেডেন কী করছে, কপারকে বার করে দিচ্ছে, আর জেডেনের নিজের এসোফোরের জায়গাকে দখল করে নিচ্ছে, মানে কপারের জায়গাকে দখল করে নিচ্ছে, এবং এটা প্রতিস্থাপন বিক্রিয়া, তার সাথে সাথে কিন্তু এটা জারণ বিজারণও বটে, ঠিক আছে। এখানে বলছে দেখো জিঙ্ক জারিত হচ্ছে এবং জিঙ্কই বিজারক হিসেবে কাজ করছে। যে জারিত হয় সে নিজে বিজারক হিসেবে কাজ করে, এটা কারেক্ট, এটা ঠিকই আছে, ভুল কিছু নয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নিচে বিক্রিয়াটি লক্ষ্য করো। আচ্ছা, এটা আমি তোমাদের শুরু করেছিলাম, জাস্ট ফর একটু পজ হয়েছিল, সরি ফর দ্যাট, এক মিনিট। ইয়েস, চলো। আচ্ছা, তো এখানে বলেছে তোমাদের জিঙ্ক, কপার সালফেট এবং ZnSO4 এবং সিউ। তো আমি যেটা বলতে চাইছিলাম তখন, দেখো কোনটি জারিত পদার্থ এবং কোনটা বিজারক পদার্থ। মনে রাখবে, ধরো এক্স ওয়াইকে বিজারিত করছে, কি করছে, এক্স ওয়াইকে বিজারিত করছে, পয়েন্ট টু বি নোটেড। কি বলছি আমি, এক্স ওয়াইকে বিজারিত করছে, তাহলে ওয়াই হয়ে যাচ্ছে আমার বিজারক পদার্থ, ওয়াই হয়ে যাচ্ছে আমার বিজারক পদার্থ, কারণ এক্স কে ওয়াই বিজারিত করছে, এক্স ওয়াইকে না, এক্স কে ওয়াই বিজারিত করছে, ভালো করে বুঝবে, এক্স কে ওয়াই বিজারিত করছে, তাহলে ওয়াই হয়ে যাচ্ছে আমার বিজারক পদার্থ, ঠিক আছে। ইয়েস ও নো বলো। আর যে বিজারিত করছে সে নিজে কিন্তু জারিত হয়, তাহলে জারিত কে হচ্ছে, ওয়াই কিন্তু জারিত হচ্ছে, ওয়াই কিন্তু কী হচ্ছে, জারিত হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। এক্সকে ওয়াই বিজারিত করছে, ওয়াই হয়ে যাচ্ছে বিজারক পদার্থ, আর ওয়াই নিজে কিন্তু জারিত হয়। এই কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তাহলে এই প্রশ্নটা তোমার জন্য কিছু না। কী বলেছে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটায় বলেছে তোমাদের Zn প্লাস CuSO4। দেখো ভালো করে, এখানে কী হয় তোমাদের বলে দিই, যদি তোমরা হায়ার কেমিস্ট্রি পড়ো তাহলে দেখবে জিঙ্ক কী করে, দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, কী করে, ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় অক্সিডেশন বা জারণ, ঠিক আছে। আর কপার কি করে, যে দুটো ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করলো, কপার সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে পুরো মানে পরিপূর্ণ কপার ধাতুতে কনভার্ট হয়ে যায়। কপার কি করে, এই ইলেকট্রনগুলো কি করে, কপার গ্রহণ করে। আর গেনিং অফ ইলেকট্রনকে আমরা কি বলি, লুজিং অফ ইলেকট্রনকে আমরা বলি বিজারণ। এক মিনিট, ভুল হলো আমার, লুজিং অফ ইলেকট্রন, তাই তো, ইলেকট্রন লুজ করছে, তার মানে অক্সিডেশন হচ্ছে, ঠিকই তো বলছি, কি বললাম মাঝখানে আমি, যাই হোক, লুজ অফ ইলেকট্রন, দেখো লুজ অফ ইলেকট্রনকে আমরা অক্সিডেশন বলি। এটা কীভাবে মনে রাখবে বলে দিই, লুজে ও আছে, অক্সিডেশনে ও আছে, ঠিক আছে। আর গেইন অফ ইলেকট্রনকে আমরা বলি বিজারণ, গেইন অফ ইলেকট্রনকে আমরা কি বলি, আমরা বলি বিজারণ বা রিডাকশান, ঠিক আছে। সেইভাবে মনে রাখতে পারো তোমরা, অক্সিডেশন মানে জারণ আর রিডাকশান মানে হচ্ছে বিজারণ, এভাবে মনে রাখতে পারো। যাই হোক, এখানে আমাদের কি বলেছে দেখো, আমাদের জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে জিঙ্কের জারণ হচ্ছে, আর কপারের কি হচ্ছে, বিজারণ হচ্ছে, ঠিক আছে। তো তুমি এখানে দেখো, তার মানে বিজারক পদার্থকে যার জারণ হয় সে হচ্ছে বিজারক পদার্থ, তাহলে কার জারণ হচ্ছে, জিঙ্কের জারণ হচ্ছে, তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। আর কাকে ও জারিত করছে, জারিত কে হচ্ছে, জিঙ্কই জারিত হচ্ছে, তো জিঙ্কই হচ্ছে জারিত হচ্ছে, তার মানে যে জারিত হচ্ছে সেই কিন্তু বিজারক, তার মানে অ্যান্সার দুটো সেমই হবে, জিঙ্কই জারিত হয় আর জিঙ্কই বিজারক হিসেবে কাজ করছে, কারণ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট, প্রথম অপশানটাই কারেক্ট আমাদের। মনে রাখবে, জারিত যে হচ্ছে সে অন্যকে বিজারিত করে, ওই জন্য সে হচ্ছে বিজারক, এইটা অলওয়েজ মাথা রাখবে, যেটা আমি এখানে বলেছি, এক্সকে ওয়াই বিজারিত করছে, সো এক্স কিন্তু বিজারক, আর ওয়াই কিন্তু নিজে জারিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথা রাখবে। তার মানে জারিত এখানে কে হচ্ছে, Zn, আর Zn যেহেতু জারিত হচ্ছে তার মানে ও কপারকে কী করছে, বিজারিত করছে, সো ও কিন্তু নিজেও আবার বিজারক হিসেবে কাজ করছে, ঠিক আছে। যদি এভাবে কারোর মাথায় না ঢোকে তাহলে আর একটু সহজ করে একটা জিনিস বলে দিই, শোনো ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা জানি নেগেটিভ কোনো কিছু অ্যাড হওয়াকে আমরা কি বলি, আমরা জারণ বলি। তুমি দেখো জিঙ্কের সঙ্গে SO4 মূলক অ্যাড হচ্ছে, SO4 কিন্তু নেগেটিভ মূলক, তো নেগেটিভ কোনো কিছু জিঙ্কের সঙ্গে অ্যাড হচ্ছে, সো জিঙ্কের কী হচ্ছে, জিঙ্কের জারণ হচ্ছে।
আর এই SO4 কপার থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো নেগেটিভ কোনো কিছু ছেড়ে বেরিয়ে যাওয়াকে আমরা বিজারণ বলি। দেখো কপার থেকে ছেড়ে বেরিয়ে গেছে, সে কপার কিন্তু বিজারিত হয়েছে, ঠিক আছে, কপার কিন্তু কী হয়েছে, বিজারিত হয়েছে। তাহলে এখানে বলেছে জারিত কে হয়েছে, তাহলে জিঙ্ক জারিত হয়েছে, এই যে জিঙ্ক জারিত হয়েছে, জারিত হয়েই ও জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, ঠিক আছে, গেল। অ্যাকচুয়ালি যদি এটা ব্যাখ্যা না, ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে, এটাই অ্যাকচুয়াল প্রসেস, বাট দরকার নেই আমার। জিঙ্ক যখন ZnSO4 হয়ে যাচ্ছে তখন জিঙ্ক SO4কে গ্রহণ করছে, তারপর জিঙ্ক কী হচ্ছে, জারিত হচ্ছে, ঠিক আছে, জিঙ্ক কী হচ্ছে, জারিত হচ্ছে, ওকে। তার মানে জারিত যে হচ্ছে সেই আবার বিজারক হিসেবে কাজ করে, তো জিঙ্কই অ্যান্সার হবে, এই জন্য এটা কারেক্ট অ্যান্সার। চলো, তোমরা অনেকে আমাকে বলো স্যার আপনি একই প্রশ্ন বারবার কেন বলেন, তার কারণ একই প্রশ্ন আমি যখন বারবার বলি তারপরেও আমি দেখি ওই প্রশ্ন নিয়ে কমেন্টে কেউ ডাউট লিখেছে, কেউ ফোন করছে, কেউ হোয়াটসঅ্যাপ করছে, 14 বার বলার পরেও তোমাদের ডাউট থেকে যায়, ঠিক আছে। তো আমি সেই ডাউটটা যাতে না আর থাকে তাই জন্য বারবার বলি, আমার নিজের জন্য বারবার আমি বলি না। সোডিয়াম বাইকার্বনেট কেন অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করে, দেখো সোডিয়াম বাইকার্বনেট সোডা অ্যাশ বলে একটা টাইপের তোমাদের, মানে সরি সোডা অ্যাসিড বলে একটা টাইপের তোমাদের কী পাওয়া যায়, অগ্নি নির্বাপক যন্ত্র পাওয়া যায়। সেখানে সোডা বলতে সোডিয়াম বাইকার্বনেটকে বোঝানো হয়, আর অ্যাসিড বলতে বোঝানো হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4কে বোঝানো হয়, ঠিক আছে। তো কী হয়, এই H2SO4 আর এই সোডিয়াম বাইকার্বনেট দুটোকে পৃথক অবস্থায় দুটোকে রাখা থাকে। যখন তুমি নবটাকে চাপবে তখন কী হয়, এই অ্যাসিড এই বাইকার্বনেটের সাথে মিক্সড আপ হয় এবং সেখানে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু আগুন নেভাতে সাহায্য করে, সেহেতু এইটাকে আমরা অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। তো কারেক্ট অ্যান্সার আমাদের অপশান এতেই আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, যদি দুটি বস্তুর মধ্যে দূরত্বকে দ্বিগুণ করা, দেখো এখানে একটা বস্তু আছে, এটা বড় বস্তু, ধরো এটা ভর হচ্ছে M1, একটা ছোটো বস্তু আছে এটা হচ্ছে M2, ঠিক আছে। এই দুটোর মধ্যে দূরত্ব ধরো ছিল D। তো তোমরা জানো হয়তো ফোর্স হচ্ছে এই দুটো যে ভর আছে এদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়, ঠিক আছে। আর ফোর্স কিন্তু এই যে ডিস্ট্যান্স আছে তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এবার এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে, তাই দূরত্ব যখন দ্বিগুণ করা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, তার মানে এই অংশটা আমাদের কাজে লাগছে, ভালো করে বুঝবে আমাদের কোন অংশটা কাজে লাগছে, এই অংশটা কাজে লাগছে, এই যে এইটা আমাদের কাজে লাগছে। তো আগে ফোর্স ইকুয়াল টু কী ছিল, 1/d² ছিল, এখন এই d² দ্বিগুণ হয়ে গেছে, মানে নিচে আমাদের বসবে 2d, 1/2d তার স্কোয়ার হবে। তো আগে ফোর্স ছিল 1/d², এটা ছিল ফোর্স ইকুয়াল টু এইটা, আমরা সমানুপাতিক চিহ্ন দিয়েছি, মানে এখানে একটা ধ্রুবক আসবে, সেটা বড় হাতের জি, সেটা আমি দিচ্ছি না। ফোর্স ইকুয়াল টু কী হচ্ছে, 1/d² ছিল আগে, এখন ফোর্স কী হয়ে গেছে, 1/2d², মানে এটা কী হয়ে গেছে, এটা যদি আমি ঠিক করে লিখি তাহলে এটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে তোমাদের 1/4d², 1/4d², তাই না। এখন ফোর্স হয়ে গেছে এইটা, আগে ফোর্স ছিল এইটা 1/d², এখন ফোর্স হয়ে গেছে 1/4d²। তুমি ভালো করে দেখো এই 1/d² এখানে কমন আছে, শুধু একটা নিচে 4 এসছে, নিচে 4 মানে কি 1/4, মানে আগে যা ফোর্স ছিল এখন ফোর্স তার 1/4 হয়ে গেছে। আগে ফোর্স ছিল 1/d², এখন ফোর্স হয়ে গেছে 1/d তলায় d², মানে 1/d তো আছে, নিচে একটা 4 এসছে, নিচে 4 মানে কি 1/4, কোনো জিনিসকে নিচে লেখা মানে উপরে আমাদের বাই ডিফল্ট 1 আছে, তার মানে আগে যা ফোর্স ছিল এখন কী হয়েছে, তার 1/4 হয়ে গেছে। তো কারেক্ট আনসার কী হবে, মূল বলের 1/4 হয়ে যাবে, ঠিক আছে। চলো, আচ্ছা আগের দিন আমাকে একজন প্রশ্ন করেছে যে স্যার আপনি এত সায়েন্স পড়ান বা ম্যাথ পড়ান বা ইত্যাদি করেন, তাহলে আপনার তো সময় যখন অসময় থাকে তখন তো আপনার নির্ঘাত মাথা যন্ত্রণা করে। তা আমি বললাম যে না, মাথা যন্ত্রণা আমার করে না, গলা ব্যথাটা একটু করে, ঠিক আছে, যে কারণে আমার মাঝে মাঝে অসুবিধা হয়, সেটা হয়। আরেকটা যেটা আমি করি সেটা হচ্ছে আমি কিশোর কুমারের গান শুনি। পুরোনো সময়ের কিশোর কুমারের বা অমিত কুমারের থেকে ভালো গলা আর গান ওই যদি তুমি একবার কানে লাগিয়ে শোনো, তাহলে এখন মোটামুটি অরিজিৎ সিংই আছেন, আর তেমন কাউকে আমি খুঁজেই পাই না, ঠিক আছে, সুনিধিও আছে, কিন্তু বেস্ট হচ্ছে ওই কিশোর কুমার, ঠিক আছে, বেস্ট হচ্ছে তোমার কিশোর কুমার। ধুরন্ধর ছবি, ধুরন্ধর যে ফিল্ম আছে সেই ধুরন্ধর ফিল্মের গানও তোমার অত ভালো লাগবে না, ঠিক আছে, যেটা তোমাদের ট্রেন্ডিংয়ে আছে, আমিও মাঝে মাঝে শুনি, কিন্তু ওর থেকে বেস্ট হচ্ছে কিশোর কুমার, সোজা কথা বলতে কোনো তুলনাই হবে না, ঠিক আছে, দুটোর মধ্যে রিয়েলি কোনো তুলনা হবে না। যাই হোক, চলো, তো 2 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ, মানে নিজে শুনবে, তোমার যখন মনে হবে যে নিজে শুনবে। আরেকটা জিনিস আমি তোমার রেকমেন্ড করি, ঠিক আছে, তুমি
মানে একটা কথা বলি, তোমরা ফ্রাস্ট্রেশন ভোলানোর জন্য কী করো? ধরো এই যে টেকনিশিয়ান পরীক্ষা কালকে হয়ে গেছে, অনেকের হয়তো লাস্ট চান্স ছিল, অনেকের অসুবিধা হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে, অনেকের ভাবছে আরেকবার দিতে হবে, ফ্রাস্ট্রেশন আসবেই ডেফিনেটলি, ঠিক আছে? সাকসেসের পথে ফ্রাস্ট্রেশন মাস্ট আসবেই আসবে, ঠিক আছে? তো তোমার যখন ফ্রাস্ট্রেশন হচ্ছে তখন তুমি কী করো? তুমি চলে যাও বিকেল 5টার সময় বেরিয়ে কী করলে? তুমি বন্ধুবান্ধবদের কাছে গিয়ে বসলে, ঠিক আছে? বন্ধুবান্ধব তোমাকে একটা সিগারেট বা বিড়ি অফার করছে, তুমি যে সিগারেট বা বিড়িটাকে তুমি খাচ্ছ, ঠিক আছে? তুমি এটা করছো, হুইচ ইজ ভেরি ব্যাড। ওটা মোমেন্টারিলি তোমার মনটাকে ডাইভার্ট করে, কিন্তু তুমি যেই আবার বাড়িতে চলে আসছো, যেই তুমি আবার বাড়িতে আসছো, ওই প্রেশার ওই জিনিস তোমার ঘরে আবার ফিরে আসছে। বেসিক্যালি ওই সিগারেট বা ওই বিড়ি বা কোনো মাদক জিনিস তোমাকে কোনোভাবেই তোমার ডিপ্রেশনটাকে দূর করতে পারে না, কারণ যেটা দূর করে সেটা হচ্ছে পরিবেশটা। মানে তুমি যে তোমার বাড়ির ঘরের যে বইপত্র টেবিল এগুলো ছেড়ে তুমি যে একটু বাইরের পরিবেশে যাচ্ছ, ওই পরিবেশটা তোমার মুডটাকে চেঞ্জ করায় বেসিক্যালি। ওই যে যেটা তুমি সেবন করছো ওটা তোমাকে চেঞ্জ করায় না, ঠিক আছে? তো অনেকে আমাকে বলে স্যার কী করবো? তো আমি তোমাদের বলতে পারি যেটা আমি এখন করি সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কী করি জানো? আমাদের এখানে আমি যেখানে আর কি পড়াই সেখান থেকে বেরোনোর পরে আমি দেখি যে এখানে কিছু টিনেজার্স আছে, তারা ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট খেলে। তো তুমি এটা করতে পারো, এটা তোমাকে বুস্ট আপও করবে এনার্জি। তুমি এটা করতে পারো, সেটা হচ্ছে ওই সমস্ত কিছু না করে তুমি এটা করতে পারো, তুমি বাচ্চাদের সঙ্গে, টিনেজারদের সঙ্গে, মানে 18, 19 বা 16 বা 15 বা 14 এজের যারা আছে তাদের সাথে গিয়ে তুমি ক্রিকেট, ফুটবল ইত্যাদিগুলো খেলতে পারো। এটা কি করবে? তোমার মেন্টালিটিকেও চেঞ্জ করবে এবং তোমার যে মাথায় যে ডোপামিনটা এক্সট্রা ক্ষরণ হচ্ছে সেই ডোপামিনটাকে প্রতিরোধ করবে। এতে শরীরও ফিট থাকবে, প্লাস তোমার যে হরমোনাল যে ডিপ্রেশনের ব্যাপারটা আসছে সেটাও দূর করবে, ঠিক আছে? এটা ভেরি গুড। আমি এটা করি, আর আমি কিশোর কুমারের গান শুনি যখন মানে অড সময় থাকি, ঠিক আছে? যদিও সময় খুব কম পাই, বাট ওটা করি। এই দুটোতে আমি দেখেছি ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ আসে, কারণ আমার জীবনেও ডিপ্রেশন থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, ঠিক আছে? সো এটা ন্যাচারাল ওয়েতে এটা কেটে যায়। তো এটা করতে পারো, ঠিক আছে? কোনো জিনিস মানে যেটা নেশার দ্রব্য সেটা না সেবন করাই বেস্ট। যদিও তোমরা পারবে না, তোমরা করবেই, কিন্তু আমি বলবো সেটা করার পরেও তোমরা যদি এটাকে করো, দেখবে এটা একটা গুড জিনিস এফেক্ট দেয় তোমাদেরকে। সবসময় সুইচ টু গুড। যাই হোক, তো বলছে 2 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল দর্পণের সামনে, পয়েন্ট টু বি নোটে, দিস ইজ দ্য উত্তল দর্পণ। একটা উত্তল দর্পণের সামনে কী হয়েছে? 2 মিটার ফোকাস দৈর্ঘ্য। তো ফোকাস তো আমাদের এদিকে থাকে, ঠিক আছে? এবং আমরা জানি এই উত্তল দর্পণে ফোকাস আমাদের পজিটিভ হয়, তো এফ আমরা পজিটিভে নেবো, তো +2, ঠিক আছে? সামনে 6 মিটার দূরত্বে, আর ইউ তো আমাদের নেগেটিভ হয়, তো -6 অলওয়েজ। 6 মিটার দূরত্বে কী আছে? একটা বস্তুকে বসানো আছে। ও তো বলেছে প্রতিচ্ছবি দূরত্ব কী হবে? তো আমরা জানি এখানে অসৎ প্রতিচ্ছবি তৈরি হবে, আর অসৎ প্রতিচ্ছবি দূরত্ব আমাদের দর্পণের ক্ষেত্রে রাইট সাইডে উৎপন্ন হয়। সো এটা বাই ডিফল্ট কী দেবে? পজিটিভ দেবে, কিন্তু আমরা পজিটিভ নেব না, অঙ্কই বলে দেবে নেগেটিভ না পজিটিভ। তো ফর্মুলা কী? 1/v + 1/u = 1/f, এই হচ্ছে ফর্মুলা। তো ভি এর মান আমাদের বার করতে বলেছে। -u, কেন এই পজিটিভটা নেগেটিভ কেন করলাম? কারণ এই যে নেগেটিভ, এই পজিটিভের সঙ্গে গুণ হয়ে নেগেটিভ হয়ে যাবে। তো 6 বাই তোমাদের প্লাস তোমাদের 2, এখান থেকে আমরা 1/v এর মান কী পাচ্ছি? 1/2 + 1/6 পাচ্ছি। সেখান থেকে আমরা কী পাচ্ছি? 6 হচ্ছে। সো 2, 3 আর এটা হচ্ছে 1, তো 4/6 মানে হচ্ছে 1.5। 1/v এর মান 4/6, তো ভি এর মান হবে 6/4 মানে 3/2, 3/2 মানে 1.5। দেখো ভি এর মান বাই ডিফল্ট আমরা কিন্তু পজিটিভই পেয়েছি, ঠিক আছে? অ্যান্সার আমাদের হবে পজিটিভ 1.5 মিটার। ওকে, আমি দেখতে পাচ্ছি এই যে বেসড ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের গ্রুপ ডিতে দেখাই যায়নি। এখন আবার দেখতে পাচ্ছি দর্পণ আর লেন্সের ওপর বেস করে তোমাদের কিন্তু ওই ছোটো ছোটো অঙ্ক কিন্তু দিচ্ছে। সো এবার প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট, তো করো। চলো, আচ্ছা, পরেরটা, এটা আমাকে একদম স্ক্রিনশট পাঠিয়েছে, তো কোন একটা চ্যানেলের স্ক্রিনশট থেকে, তো সেটা আমি বাংলা করে তোমাদের দিচ্ছি। এটা বললো সেকেন্ড শিফটে এসেছিলো। তো নিউক্লিয়াস যদি ইউক্যারিওটিক কোষ হয় তাহলে নিউক্লিয়ার কী হবে? দেখো, নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষে থাকে, এটা আমরা জানি সবাই। তাহলে নিউক্লিয়ার প্রোক্যারিওটিক কোষে থাকবে। নিউক্লিয়ার কী? সেটা হচ্ছে তুমি যে ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি ইত্যাদি তুমি জানো যে আমাদের যে নিউক্লিয়াস থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজে থাকে, কিন্তু আমরা যখন একটা ব্যাকটেরিয়া কোষকে দেখি তখন আমরা দেখি ব্যাকটেরিয়া কোষে ওই জিনোম যে অংশটা, মানে যেটা তোমাদের ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি, সেই অংশটা এরকম কোষের মধ্যে ছড়ানো অবস্থায় রয়েছে, তার কোনো স্পেসিফিক বাউন্ডারি বা কোনো মানে ঘর নেই তার। যেমন নিউক্লিয়াস একটা ঘর, তার মধ্যে এটা থাকে ইউক্যারিওটিক কোষে। নিউক্লিয়েট কিন্তু ওই ছড়ানো বস্তুটাকে আমরা বলি নিউক্লিয়েট, এবং সেটা প্রোক্যারিওটিক কোষ মানে ব্যাকটেরিয়াতে দেখা যায়।
আর কি ব্যাকটেরিয়াতে বিশেষ করে দেখা যায়। ঠিক আছে, সো কারেক্ট আনসার আমাদের প্রোক্যারিওটিক হবে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। বিআই হচ্ছে কোন মৌলের সংকেত? দেখো বিআই হচ্ছে বিসমাথের সংকেত, পয়েন্ট টু বি নোটেড। তোমাদের যেটা প্রশ্ন পড়েছিল আমার খেয়াল নেই, তবে এরকম একটা প্রশ্ন এসেছিল, বেরিলিয়ামের সংকেত হচ্ছে বি, ব্রোমিনের সংকেত হচ্ছে বিআর, বেরিয়ামের সংকেত হচ্ছে বি এ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর বোরনের সংকেত হচ্ছে বি। বোরনের সংকেত কি? বোরনের সংকেত হচ্ছে অনলি বি, কিন্তু বিসমাথের সংকেত কিন্তু বিআই। সো এখানে অ্যান্সার তোমাদের বিসমাথ হবে। তো ব দিয়ে যে ওই কটাই নাম আছে তা নয়, বিসমাথও আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, উলফ্রাম মানে ডব্লু, ডব্লু কিন্তু টাংস্টেনের সংকেত, এটাও একটু মনে রাখবে। ডব্লু কিন্তু টাংস্টেনের সংকেত, ঠিক আছে, কারণ এর ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম। ওকে, চলো পরের প্রশ্ন। টুথপেস্টের প্রধান কাজ কি? দেখো টুথপেস্টের প্রধান কাজ হচ্ছে, আমরা যখনই কোনো ফ্যাট খাচ্ছি, ফ্যাট মানে সেটা ভাত হতে পারে, রুটি হতে পারে, এগুলো কিন্তু নয়, কারণ ভাত রুটিতে মেনলি থাকে হচ্ছে কার্বস, কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, কার্বোহাইড্রেট থাকে, যদিও কার্বোহাইড্রেট হচ্ছে সুগার, সো সুগার থেকেও হতে পারে, তো ভাত রুটি খেলেও হয়। প্লাস আমরা যখন কোনো ফ্যাট জাতীয় কিছু খাই, বিশেষ করে যখন কোনো চিপস খাচ্ছি ইত্যাদি, এই চিপসের মধ্যে কি হয়, তোমাদের ট্রান্সফ্যাট থাকে। এই সমস্ত জিনিসগুলো দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবং এরা কি করে, এগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে সুগার তৈরি করে। ঠিক আছে, প্লেন সুগার বা সিম্পল সুগারে কনভার্ট করে দেয়। এর ফলে কি হয়, আমাদের দাঁত ক্ষয়প্রাপ্ত হয় এবং এই সুগার থেকে পরবর্তীকালে তৈরি হয় আমাদের অ্যাসিড। ঠিক আছে, সুগার থেকে পরবর্তীকালে কী তৈরি হয়, অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা আমাদের দাঁতের ফাঁকে বা সারা গালের যে আম্লিক যে ব্যাপার সেটাকে বাড়িয়ে দেয়। তো টুথপেস্টের কাজ হচ্ছে সেটাকে কমানো। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। পরের প্রশ্ন, কোনো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 2 মিটার এবং কম্পাঙ্ক 5 হার্টজ হলে তার বেগ কত? দেখো বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু আমরা কী জানি, ফ্রিকোয়েন্সি ইন্টু লামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে তোমাদের বেগ, এটা হচ্ছে তোমাদের কম্পাঙ্ক, এটা হচ্ছে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই আমরা পাই। ওকে, এই আমাদের আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেগ আমাদের গিভেন আছে নাকি বেগ বার করতে হবে, বেগ বার করতে বলেছে। তো 2 ইন্টু 5 করে দাও, 10 মিটার পার সেকেন্ড, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো কি বলেছে দেখো, একটি লেন্সের পাওয়ার হচ্ছে -6 ডায়োপ্টার, অপর একটি লেন্সের পাওয়ার হচ্ছে +4 ডায়োপ্টার। আমরা জানি যে পাওয়ারগুলোকে সব যোগ করে যেতে হয়, তাহলে এখানে আমরা ওভারঅল কী পাচ্ছি, -2 ডায়োপ্টার পাচ্ছি। আর আমরা জানি যে ডায়োপ্টার ইকুয়াল টু 1/f হয়, ডি যদি বড়তে লেখা হয়, তো ডি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 1/f। তো এফ ইকুয়াল টু তাহলে কী পাই, 1/d। ঠিক আছে, সো এফের মান আমরা কী পাবো, 1/2, এবং এটা -2 হবে। ঠিক আছে, তো 1/2 মানে কি, -0.5। তো এফের মান আমরা কী পাচ্ছি, -0.5, কিন্তু এটা বাই ডিফল্ট মিটারে থাকে, তোমাদের অ্যান্সার সেন্টিমিটারে চেয়েছে। ঠিক আছে, তো 0.5 মিটার যেটা আছে, তো মাইনাস আছে বেসিক্যালি, তাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি, কারণ আমরা জানি মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে 500 হয়ে যাবে, কিন্তু 0 কেটে বেরিয়ে যাবে, তো 50 সেন্টিমিটার হবে এবং এটা নেগেটিভে থাকবে। তো 50 সেন্টিমিটার, নেগেটিভ 50 সেন্টিমিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়ছে। চলো এবার আমরা এই 22টা প্রশ্ন যেটা দিয়েছি, এগুলো তোমাদের থার্ড শিফটের এক্সপেক্টেড ছিল, কিছু হয়তো তোমাদের এদিক ওদিক হয়েছে, বাট থার্ড শিফটের এক্সপেক্টেড কোশ্চেন্সই আমি দিয়েছি, মানে মানে গতকালে যে থার্ড শিফটের প্রশ্ন, এবার আমি এক্সপেক্টেড কোশ্চেন্স করাচ্ছি। ঠিক আছে, যা পড়তে পারে, এবং মেন কোশ্চেন্সগুলো এখানে বায়োলজি থেকে আছে, কারণ বায়োলজি থেকে সবথেকে বেশি কোশ্চেন্স এবারেও দেখা গেছে, এবং তোমাদের কেমিস্ট্রি থেকেও আছে। ঠিক আছে, চলো দেখো, এটা তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স, এবং এই কোশ্চেন্সগুলো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, মানে রেলওয়ে গ্রুপ ডিতে যে কোষের ওপর বায়োলজির প্রশ্ন আসছে, কোষকলা থেকে, তার উপর আমি তোমাদের ভেবেছিলাম ক্লাস করাবো, তো সেগুলোকে আমি এখানে এক্সপেক্টেড কোশ্চেন আকারে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যাস আর কিছু না। এটা 4/12/2025 ফার্স্ট শিফটেড কোশ্চেন্স ছিল এটা, এবং এই যে প্রশ্নগুলো আমি তোমাদের এক্সপেক্টেড আকারে করাচ্ছি, এগুলো এই যে 2025-এর যে রেলওয়ে গ্রুপ ডি হয়েছে তার কোশ্চেন। সো আমি সব জায়গায় রেলওয়ে গ্রুপ ডি বলে লিখে এখানে স্লাইডটাকে জবরজং করে রাখিনি, ডাইরেক্ট তোমাদের বলছি এখানে। ঠিক আছে, তো যোগ কলার কোষগুলোর একে অপরের সাপেক্ষে যে আপেক্ষিক অবস্থান থাকে তাকে কি বলা হয়?
ইন দ্য কানেকটিভ টিস্যু হোয়াট ইজ দ্য রিলেটিভ পজিশনস অফ দ্য সেল উইথ দ্য রেসপেক্ট টু ইচ আদার। অ্যান্সার হবে তোমাদের কি শিথিলভাবে বিন্যস্ত, লুজলি প্যাক থাকে, এবং এরা কিন্তু অন্তঃকোষীয় যে ধাত্র থাকে তার মধ্যে নিহিত অবস্থা থাকে। এনসিইআরটিতে এই দুটো লাইন কথাই লেখা আছে, ঠিক আছে। অন্তঃকোষীয় ধাত্রে তারা নিহিত অবস্থায় থাকে, ঠিক আছে, তারা নিহিত অবস্থায় থাকে। ঠিক আছে, পুরো লাইনটা আমি তোমাদের এখানে লিখে দিলাম। তো যাই হোক, অ্যান্সার আমাদের কী হবে, ডি, লুজলি প্যাকড অবস্থায় থাকে। যোগকলা কোনগুলো, যেমন রক্ত একটা যোগকলা, প্লাজমা একটা যোগকলা, যেমন তোমাদের তরুণাস্থি একটা যোগকলা মানে কার্টিলেজ, বোনস বা অস্থি একটা যোগকলা, এগুলো সব হচ্ছে একটা যোগকলা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পাশে তোমাদের সুন্দর চিত্রও আছে, আর এখানে আমি তোমাদের ব্যাখ্যাও করছি। গলগি বডি গঠনকারী চ্যাপ্টা স্থূপাকৃতির থলিগুলিকে কি বলা হয়? ঠিক আছে, এটা তোমাদের 29/12/2025 লাস্ট শিফটের কোশ্চেন্স, এবং এটা রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন্স, আমি আর লিখছি না এখানে। অ্যান্সার হবে তোমাদের সিস্টার্নে। কী বলা হয় এখানে? সিস্টার্নে। ক্রিস্টি কিন্তু দেখা যায় তোমাদের কোথায়? মাইট্রোকন্ড্রিয়াতে দেখা যায়, মাইট্রো বলে ছেড়ে দিচ্ছি, ক্রিস্টি। ঠিক আছে, থ্যালাকয়েড কোথায় দেখা যায়? প্লাস্টিডে দেখা যায়, ঠিক আছে, প্লাস্টিড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু ব্যাপকভাবে কোশ্চেন্সে আসে পরে তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটাও তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 24/12/2025 পড়েছে। দেখো এখানে ডেট প্রত্যেকটাই মেনশন করা আছে, খুব ছোটো করে লিখে রাখা আছে। ঠিক আছে, তো আণুবীক্ষণ যন্ত্রের তলায় যখন সমস্ত কোষ দ্বারা মানে নিচের কোন বৈশিষ্ট্যগুলো প্রদর্শিত হয়, অর্থাৎ প্রত্যেকটা কোষে দেখা যায় এমন বৈশিষ্ট্য কী? দেখো আমরা জানি যে প্রত্যেকটা কোষেই কিন্তু আমরা প্লাজমা, মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দেখতে পাই। ঠিক আছে, প্রত্যেকটা কোষেই কিন্তু আমরা কি দেখতে পাই? নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারছি? দেখো তোমাদের দেখানোর জন্য আমি এনসিইআরটিও একটু খুললাম। এনসিইআরটিতে যদি দেখা যায় যে কোষের মেন গঠনমূলক কী কী সংগঠন দেখা যায়, তো এখানে লেখা আছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা পর্যবেক্ষণ করি, প্রায় প্রতিটি কোষে, পয়েন্ট টু বি নোটেড, সব কোষে নয়। কেন সব কোষে নয় আমি তোমাদের একটু পরে বলছি কেন প্রায় কথাটা লেখা আছে। প্রায় প্রতিটা কোষেই 3টে বৈশিষ্ট্য আমরা খেয়াল করি। কী কী আছে দেখো, এক আছে তোমাদের কোষ পর্দা, 2 হচ্ছে নিউক্লিয়াস, 3 হচ্ছে সাইটোপ্লাজম উপস্থিতি। এবং এই 3টে জিনিস থাকে বলেই কোষের মধ্যেকার সমস্ত কাজ সম্ভব হয়, এবং কোষ তার বাইরের পরিবেশের সঙ্গে কী করতে পারে? আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া চালাতে পারে। ঠিক আছে, এবার নিচে সেগুলোর গঠন বর্ণনা করা আছে। এবার ওখানে প্রায় কথাটা কেন লিখেছে সেটা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে আমরা যদি এই চ্যাপ্টারে একটু উপর দিকে যাই, আমরা দেখতে পাবো যে এখানে ব্যাকটেরিয়ার কথা বলা আছে। তো মনে রাখবে ব্যাকটেরিয়াতে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, এই যে এখানে ব্যাকটেরিয়াতে কিন্তু তোমাদের নিউক্লিয়াস দেখা যায় না, নিউক্লিয়েট দেখা যায়। ওই জন্য ওখানে প্রায় কথাটা লেখা আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়াতেও সাইটোপ্লাজম, ব্যাকটেরিয়াতেও কোষ প্রাচীর, কোষ পর্দা, মানে কোষ পর্দা তো দেখাই যায়, কিন্তু ব্যাকটেরিয়াতে কিন্তু নিউক্লিয়াস দেখা যায় না, সুস্পষ্ট নিউক্লিয়াস ব্যাকটেরিয়াতে থাকে না। কারণ প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়া কিন্তু এরা আর কি, ব্যাকটেরিয়া বিশেষ করে বা প্রোক্যারিওটিক কোষগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী, এরা হচ্ছে তোমাদের পর্দাবৃত নয় এমন কোষাঙ্গনু ভর্তি কোষ। সুতরাং এখানে কিন্তু কোনোভাবেই তুমি নিউক্লিয়াস দেখতে পাবে না, ওই জন্য ওখানে প্রায় শব্দটা উল্লেখ আছে। ঠিক আছে, রেল যদি কালকে ওইটুকুর ওপরেও কোশ্চেন পড়ে, তোমাদের ক্লিয়ার থাকলে অ্যান্সার তোমরা দিতে পারবে। চলো পরের প্রশ্ন। দেখো প্রশ্নটাকে ভালো করে খেয়াল করো। তোমাদের আমি রেলওয়ে গ্রুপটি শুরু হওয়ার আগেই বলেছিলাম যে হাইপোটনিক, হাইপারটনিক আর তোমাদের যেটা সমসারক যেটা, ঠিক আছে, সো সেই পুরো পার্টটা তোমাদের করে যেতে। তো 4/2/2025 এটা দারুণ প্রশ্ন এসেছিলো, রেলওয়ে গ্রুপ ডিডি প্রশ্ন। এটা এটা মিড শিফটের প্রশ্ন। তোমাকে বলা হয়েছে হাইপোটনিক দ্রবণে উদ্ভিদ কলার তুলনায় প্রাণী কলার নিম্নলিখিত বিবৃতি কোনটা সঠিক। দেখো উদ্ভিদ কোষের না বাইরে কোষ প্রাচীর থাকে, ফলে উদ্ভিদ কোষের যখন বাইরে কোষ প্রাচীর থাকে তখন কোষ প্রাচীর কিন্তু অতিরিক্ত জল যখন উদ্ভিদ কোষে ঢোকে তখন কোষ প্রাচীর এই কোষটাকে ফেটে যাওয়া থেকে আটকায়। কারণ কোষ প্রাচীর একটা টাইট বাউন্ডারি তৈরি করে, যে বাউন্ডারিটা স্ট্রেচ তো হয়, প্রসারিত তো হয়, কিন্তু ফেটে যায় না, যার ফলে উদ্ভিদ কোষ বেঁচে থাকতে পারে। কিন্তু প্রাণী কোষের সেই ক্ষমতা নেই, কারণ প্রাণী কোষ আমাদের উদ্ভিদের মতো বাইরে দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু সহ্য করে না। সুতরাং ঈশ্বর তাকে একটা আলাদাই বাউন্ডারি দিয়ে রেখে দিয়েছে প্রত্যেকটা কোষকে, যাতে সে সেটাকে মাঠটাকে সহ্য করতে পারে। কিন্তু আমরা যেহেতু ভালো পরিবেশে থাকি মেজরলি, ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি অতিরিক্ত জল যদি আমরা পাই তাহলে আমাদের কোষ কিন্তু ফেটে যেতে পারে। আর হাইপোটনিক কাকে বলা হয়?
হাইপোটনিক দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণে জলের ঘনত্ব বেশি, বলতে পারো জলের পরিমাণ বেশি, যে দ্রবণে কি জলের পরিমাণ বেশি সেই দ্রবণকে আমরা হাইপোটনিক দ্রবণ বলি। জলের পরিমাণ বেশি কিন্তু অন্য পদার্থের পরিমাণ কম, মানে জলে ধরো এমন একটা তুমি গ্লাস তৈরি করেছো যে গ্লাসে জলের পরিমাণ বেশি কিন্তু লবণের পরিমাণ কম, সেই দ্রবণটাকে আমরা হাইপোটনিক বলবো। তো জলের পরিমাণ বেশি কিন্তু দ্রবীভূত পদার্থের পরিমাণ কম, এরভাবে লিখলে মনে হয় বেটার বুঝতে পারবে। দ্রবীভূত পদার্থের পরিমাণ কম, ঠিক আছে, এরকম দ্রবণকে আমরা বলি হাইপোটনিক দ্রবণ। হাইপারটনিক দ্রবণটি কি উল্টো, সেখানে জলের পরিমাণ কম, দ্রবীভূত পদার্থের পরিমাণ বেশি। তা যখন বাইরের দ্রবণটা হাইপোটনিক তখন জল বাইরে থেকে এক্সট্রা জল আছে, কারণ জলের পরিমাণ বেশি, সেই জল কী করে কোষের মধ্যে ঢুকে আসে। উদ্ভিদ কোষ সেটাকে সহ্য করতে পারে, বাট প্রাণীকোষ সেটা সহ্য করতে পারে না, বা প্রাণীকোষ ফেটে যাবে, ঠিক আছে। তো কী হবে, বাহ্যিক প্রাচীর ছাড়া প্রাণীকোষ ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। তো সি অপশন বলতে কারেক্ট, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা তোমাদের 13/12/2025 প্রশ্ন। দেখো বেস্ট যে বায়োলজি প্রশ্নগুলো সেগুলো আমি এক্সপেক্টেড আগে এখানে নিয়েছি, কালকে তোমাদের আমি বেস্ট ফিজিক্স প্রশ্নগুলো নেব, ঠিক আছে, আর তারপরে দিন তোমাদের বেস্ট কেমিস্ট্রি প্রশ্নগুলো নেব। তবে এখানে খুব বেশি প্রশ্ন নেই, আমি যদি মনে হচ্ছে আমার 20 থেকে 25টা প্রশ্নই আছে, কারণ আমি অতগুলো স্লাইড তৈরি করতে পারিনি। এবার এগুলো আবার আসবে, 1000টা প্রশ্ন তো একদিনে শেষ হবে না। তো আগে তোমাদের ফার্স্ট দিন মনে কথা মানে 40টা মতো কোশ্চেন্স করিয়েছিলাম, তারপরে তোমাদের আজকেই তোমাদের আরও 40টা কোশ্চেন্স করাচ্ছি, এভাবে তোমাদের মোটামুটি 40-50টা কোশ্চেন্স করতে করতে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। এখানে বলেছে যে মোটামুটি 50টা করে কোশ্চেন্স যদি দিই আর যদি 20টা হয় তো ওভারঅল হয়ে যাবে, আমরা এক্সপেক্ট করছি, তাই তো মোটামুটি আমাদের আসবে ধারে কাছে। তো বলছে যে ডেনড্রাইট, আচ্ছা প্রশ্নটা পড়ি আগে। একটি নিউরনে, এটা প্রশ্ন পড়েছিল 11/12/2025 বললাম, একটি নিউরনের প্রধান উপাদানগুলো কী কী? একটা নিউরনের প্রধান উপাদান কী কী? তো একটা নিউরনের প্রধান উপাদান কী কী? প্রথম কথা হচ্ছে এই যে সূচের মতো এই যে সরু সরু অংশ দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ডেনড্রন বা ডেনড্রাইট। তোমাদের এখানে এনসিইআরটিতে ডেনড্রাইট দেওয়া আছে, তোমরা ধরে নাও এটা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে বড় অংশটা, এটাকে বলা হয় পেরিক্যারিয়ন সেল, ঠিক আছে, বা কোষ দেহ। এটাকে কী বলি আমরা? সেল বডি বা কোষ দেহ বা পেরিক্যারিয়ন সেলও বলা হয়, কোষ দেহ। তারপরে এই যে লম্বা অংশ এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি অ্যাক্সন, ঠিক আছে। আর এই যে শেষ প্রান্ত এটাকে আমরা কী বলি? সাইন্যাপসিস বলি বা স্নায়ু প্রান্ত বলি, সাইন্যাপসিস বা স্নায়ু প্রান্ত, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এটাই হবে। কী কী হবে দেখো, ডেনড্রাইট, ঠিক আছে, কোষ দেহ, অ্যাক্সন এবং স্নায়ু প্রান্ত। ফার্স্ট অপশনই কারেক্ট আছে, পরেরটা কারেক্ট নয় কেন? কারণ দেখো এখানে স্নায়ু প্রান্তটা নেই, ওই জন্য এটা কারেক্ট, ইনকারেক্ট নয়, মানে ইনকারেক্ট। কোষ দেহ, ডেনড্রাইট, স্নায়ু প্রান্ত, সাইন্যাপস, স্নায়ু প্রান্ত সাইন্যাপস সেমই হয়, অ্যাকশন নেই, সো এটা কারেক্ট নয়। ডেনড্রাইট, কোষ দেহ, এখানে অ্যাকশন নেই, সো এটাও কারেক্ট নয়। তো কারেক্ট কোনটা? এই অপশানটাই আমাদের কারেক্ট হচ্ছে, ঠিক আছে। চলো পয়েন্ট টু বি নোটেড, এগুলো কিন্তু একটা আমার তৈরি করা প্রশ্ন না, এগুলো সব পরীক্ষার প্রশ্ন। এটা তোমাদের 22/12/2025 শিফটের প্রশ্ন, ঠিক আছে, অর্থাৎ ডিসেম্বর মাসের প্রশ্ন এবং লাস্ট শিফটের প্রশ্ন। কিছু জীব যে কোনো তলে বিভাজনের মাধ্যমে দ্বিবিভাজন দেখায়, ঠিক আছে, আমরা জানি অ্যামিবা এই কাজটা করে। অ্যামিবা যে কোনো তলে বিভাজিত হতে পারে, অ্যামিবা। কিছু জীব একটি নির্দিষ্ট দিকে বিভাজন দেখায়, যেমন লিসম্যানিয়া, এটা অ্যামিবা করতে পারে। এটা যেমন কে করতে পারে? এটা যেমন করতে পারে লিসম্যানিয়া। লিসম্যানিয়া কী করে? কালাজ্বরের জীবাণু। লিসম্যানিয়া কী করে? নির্দিষ্ট একটা তলে বিভাজন দেখায়, ঠিক আছে। তো নিচের কোনটি দ্বিবিভাজনের নির্দিষ্ট দিক প্রদর্শন করে? অ্যান্সার হবে তোমাদের লিসম্যানিয়া, ঠিক আছে, ব্যাস খতম। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন কি বলছে দেখো, দেখো এই প্রত্যেকটা স্লাইড কিন্তু কপিরাইটেড, দয়া করে কেউ এখান থেকে নিয়ে কপি করে অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করবে না, এটা বাজাবে, তোমরা নিজেরা ইউজ করো, পড়ো, কোনো যায় আসে না, কিন্তু ডু নট ইউজ ইট অ্যাজ পার ইউর ওন মানে ইকোনমিক্যাল প্রফিট, তাহলে কিন্তু গণ্ডগোলে পড়বে। এখানে বলেছে তোমাদের কারণ এই প্রত্যেকটা কিন্তু লাইসেন্সড আছে, ঠিক আছে, এই যে ইউজ আমি করছি আমি লাইসেন্স আছে, মানে আমার ওপর যখন দোষ পড়বে তখন আমি সোজা যে ব্যবহার করেছে তাদের দেখিয়ে দেবো, তখন গণ্ডগোলে পড়বো, কারণ যে কোম্পানিকে দিয়ে আমি তৈরি করাই সে কিন্তু ছাড়বে না, পয়েন্ট টু বি নোটেড। আমরা ছেড়ে দিতে পারি, কারণ সে ছাড়বে না, কারণ ওদের স্ট্রিক্ট বিহেভিয়ার থাকে। তো এখানে বলছে যে 6/2/2026 প্রশ্ন 12:45, ঠিক আছে, 2:15 তোমাদের বলছে গলগি বডিতে, এটা বডি হবে, গলগি বডিতে ঘটা কোন প্রক্রিয়াটি সংশ্লেষণের ভূমিকা দেখায়? সংশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে, তোমরা জানো যে বায়োসিনথেসিস বলে একটা কথা হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে তোমাদের কোষ পর্দার মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। এক মিনিট, অ্যাকচুয়ালি
দেখো আমি দুটো কথা বলে দিই, তাহলে পুরোটাই ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মসৃণ যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, মসৃণ যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, ঠিক আছে, সে কি করে, সে প্রোটিন আর লিপিড সংশ্লেষ করতে পারে, যেটা কি হয় কোষ পর্দার বায়োজেনেসিসে ব্যবহার হয়। কারণ কোষ পর্দা আমরা জানি প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়। আমি এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু দেখলাম এখানে গলগি বডি লেখা আছে। সো গলগি বডি বেসিক্যালি কী করে, সরল শর্করাকে জটিল শর্করায় কনভার্ট করতে পারে, সরল শর্করাকে জটিল শর্করায় কনভার্ট করতে পারে, সরল শর্করা জটিল শর্করায় কনভার্ট হয় গলগি বডিতে। আর একটা কাজ গলগি বডি করে, সেটা হচ্ছে লাইসোজোম সংশ্লেষ করে। এবার আমাদের অপশানে দেখতে হবে কী দেওয়া আছে, লাইসোজোম সংশ্লেষ, কারণ এই দুটো কথাই এনসিইআরটিতে উল্লেখ আছে একদম ক্লিয়ারলি। তোমরা যদি সেল চ্যাপ্টারে যাও ক্লাস 9-এর, তোমরা এখানেও মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষেত্রে পেয়ে যাবে এটা, আর এখানে এটা পেয়ে যাবে। দেখো রাইবোজোম থেকে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ করে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে, এই দেখো এখানে বলা আছে সরল শর্করা থেকে জটিল শর্করা, তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এই প্রথমটাই। এছাড়াও কিন্তু লাইসোজোমও সংশ্লেষ করতে পারে গলগি বডি। ঠিক আছে, চলো দেখো আমি একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে কিন্তু ইভেন অনেক প্রশ্ন বায়োলজিতেও এনসিইআরটি লাইন বাই লাইন আসছে না। আমি তোমাদের বারবার বলবো এই জিনিসটা, এই যে টার্মটা, এই যে লাইন বাই লাইন, এই শব্দটাকে এমনভাবে স্টুডেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন এটা বোঝানো হচ্ছে যে এনসিইআরটি তোমরা পড়ো, এনসিইআরটি তোমরা পড়ো, লাইন বাই লাইন মুখস্থ করো, আর পরীক্ষার সময় গিয়ে দেখবো ওই লাইনটাই আছে। তোমরা নিজেরা তো পরীক্ষা দিয়েছো, তোমাদের কি মনে হয়েছে যে এনসিইআরটি লাইন পড়লেই আমি স্যার ওখানে গিয়ে অ্যান্সার করতে পারবো? তোমার কি মনে হয়েছে তা? বায়োলজির ক্ষেত্রে এটা খাটে, কারণ বায়োলজি হচ্ছে তথ্যভিত্তিক সাবজেক্ট, ফিজিক্স আর কেমিস্ট্রি তা নয়। এতক্ষণ ধরে আমি তোমাদের ক্লাস এই যে কটা কোশ্চেন্স করাচ্ছি, বায়োলজির ক্ষেত্রে তোমরা তাও পেতে পারো লাইন বাই লাইন। অ্যাকচুয়ালি লাইন বাই লাইন হয় না, ওই তথ্যটাকে তুলে এনে দেয়। ওই যে সরল শর্করা ভেঙে জটিল, ওটাকেই দেখিয়ে বলবে এই দেখো লাইন বাই লাইন পড়েছে। বাট ব্যাপারটা তা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটাকে ঘুরিয়ে দিতে পারতো, ঠিক আছে, ওটাকে ঘুরিয়ে দিতে পারতো, যে সরল শর্করা থেকে জটিল শর্করা নয়, বরং জটিল শর্করা থেকে সরল শর্করা তৈরি করা হয়, ঠিক আছে? তো এটা এই যে ব্যাপারগুলো, অর্থাৎ লাইনকে যে মোচড়াচ্ছে, সেইটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কী হয়, কনসেপ্ট হচ্ছে আগে, তারপরে হচ্ছে লাইন। তুমি কনসেপ্ট লাইন পড়ো, কিন্তু কেন সেটা তোমাকে বুঝতে হবে। ওই যে ওখানে যেমন বলা আছে প্রায় সব কোষেই দেখা যায় নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, একটু আগে যেটা বললাম। দেখে যদি কালকে প্রশ্নতে প্রায় কেন বলেছে, তখন অনেকেই অ্যান্সার করতে পারবে না যে সব কোষে কেন। ধরো বললো যে এটা বেশিরভাগ কোষে দেখা গেলেও সব কোষে দেখা যায় না। ধরো কালকে প্রশ্ন দিল যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের বেশিরভাগ ক্ষেত্রে সব কোষেই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ পর্দা দেখা গেলেও এটা বলা যায় না যে 100% সব কোষেই দেখা যাবে। তার কারণ 4টে তোমাদের বিবৃতি তুলে দিল, তাহলে তখন খিচুড়ি পাকিয়ে যাবে, ঠিক আছে? সো এই ধরনের কোশ্চেন্স যখন পড়বে না, তখন তোমরা প্রবলেমে পড়ে যাবে। এই ধরনের কোশ্চেন্সই কিন্তু রেল বেশি দিচ্ছে, হয়তো এই প্রশ্নটা দেয়নি এখন অবধি, দিতে পারে। ওই জন্য মাথায় রাখো, যখন কোনো লাইন পড়বে, লাইনের নিচের অর্থটাকে ভালো করে পড়বে, সেটাকে মুখস্থ না করে। তোমরা অনেকে ভুল ব্যাখ্যা ধরো, এইটা হচ্ছে গণ্ডগোলের। তো নিচের কোনটি ইউক্যারিওটিক কোষ পর্দা ঘেরা অঙ্গাণু নয়, ঠিক আছে? দেখো এমন অঙ্গাণু যেটা আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষেও থাকে এবং ইউক্যারিওটিক কোষেও থাকে, সেটাকে আমরা বলি ইউক্যারিওটিক পর্দা ঘেরা নয়, সেটা হচ্ছে রাইবোজোম। আমরা জানি যে রাইবোজোম, দুটো টাইপের রাইবোজোম আমরা কিন্তু কী পাই, আমরা কিন্তু পাই। প্রোক্যারিওটিকে যে রাইবোজোম দেখতে পাই সেটা হচ্ছে 70S প্রকৃতির হয়, আর ইউক্যারিওটিকে যে রাইবোজোম দেখতে পাই সেটা আমাদের 80S প্রকৃতির হয়। এই দুই টাইপের প্রকৃতির রাইবোজোম দেখতে পাই। মনে হয় এনসিইআরটিতে ক্লাস সেলে এটা নেই। তো রাইবোজোম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এইটা, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলের ভিতরে উপস্থিত তরলটির নাম কি? উদ্ভিদ কোষের ভ্যাকুয়েলের মধ্যে আমরা জানি কোষ রস বা সেল স্যাপ কিন্তু কি থাকে, ওর মধ্যে থাকতে পারে। তো ভ্যাকুয়েল বা মোষের নাম হচ্ছে কোষ রস। দেখো কতটা ইম্পর্টেন্ট, কতটা ডিপ কোশ্চেন্স দিয়েছে এখানে, ঠিক আছে? তো 24/12/2025 9টার সময় এই শিফটে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়েছিল। আচ্ছা, এই প্রশ্নটাকে ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এইখানে তোমাদের একটা ছোট্ট টার্ম ইউজ করেছে বলে অনেকের মাথার ঘুম উড়ে গেছিলো। অনেকে এই প্রশ্নটা তুলে আমাকে বলেছে এটা তো এনসিইআরটিতে নেই। ঘটনা হচ্ছে এনসিইআরটি তোমরা তো খালি বাংলা পড়ো, তোমরা তো ইংলিশ পড়ো না। এনসিইআরটিতে যে চ্যাপ্টার থলি কথাটা লেখা আছে না, ওটাকেই বলা হয় ভেসিকেল। এবং ইংলিশে এই শব্দটা ভেসিকেল যে,
সেটা উল্লেখ আছে, এবং আমি তোমাদের অনেকবার বলেছি ওই জন্য ইংলিশ টার্ম ইম্পর্ট্যান্ট হয়। গলগি বডির কার্যকারিতায় ভেসিকেলগুলোর কেন গুরুত্বপূর্ণ? দেখো বেসিক্যালি কী হয়, এই যে তোমাদের ভেসিকেলগুলো আছে না, এই ভেসিকেলগুলো কী করে বলো তো? এদের মেন কাজ হচ্ছে, এরা হচ্ছে কি পর্দাবৃত চ্যাপ্টা থলি। এই পর্দাবৃত চ্যাপ্টা থলিকেই এনসিইআরটি তার ইংলিশ ভার্সানে তোমাদের কী লিখছে? ভ্যাসিক্যাল লিখছে। এই পর্দাবৃত এই চ্যাপ্টা থলিকেই ভ্যাসিক্যাল বলা হচ্ছে, যাকে আমরা আরেকটা নামে জানছি সেটা হচ্ছে ক্রিস্টি, সরি, যাকে আমরা আরেকটা নামে সেটা হচ্ছে সিস্টার্নি। ঠিক আছে, কী নামে জানছি? সিস্টার্নি। তো মেনলি এরা কি করছে, এরা যেটা করে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ, এই যে থলে, এই যে চ্যাপ্টা মতো থলে, এটাকে বলা হচ্ছে সিস্টার্নি। এইগুলোকে, এইগুলো, এই যে দেখো পুরো একটা বস্তাকে চ্যাপ্টা করে দিলে যেরকম হয় সেরকম দেখতে। এদের মেন যে কাজ সেটা হচ্ছে যে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তার সঙ্গে এরা অ্যাড থাকে, এবং এগুলো দিয়েই কিন্তু বস্তু এর ভেতরে ঢোকে এবং এর বাইরে বেরোয়। ঠিক আছে, তো যে ফার্স্ট অপশান আছে সেটা আমাদের কারেক্ট অপশান। গলগি বস্তুর ভেতরেও বাইরে পদার্থ পরিবহন করে। তোমরা বলবে স্যার সেকেন্ড অপশান কারেক্ট নয় কেন? গলগি বস্তুতে প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে, এটা ইনকারেক্ট। প্যাকেজিংয়ে যদি হেল্প করে বলতো তাহলে কারেক্ট হতো, কিন্তু প্যাকেজিংয়ের জন্য শক্তি উৎপাদন এখানে হয় না। ঠিক আছে, সো কারেক্ট অপশান আমাদের এই হবে। বোঝাতে পারছি আমি? চলো পরেরটাতে। পরের প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন, এবং এটা তোমাদের 9/1/2026 12:45 পড়েছে তোমাদের, মানে তার মিড সেকশানে পড়েছে চিপটে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নিচের কোনটির উপর নির্ভর করে পরিবর্তিত হয়? এটা ডাইরেক্ট এনসিইআরটিতেও গিভেন নেই, কিন্তু এখানে দেখো মনে রাখবে হৃৎপেশিতে একটা কথা লেখা আছে, যাই মানে উচিত লেখা থাকা, সেটা হচ্ছে যে হার্ট মাসেলে, সেটা হচ্ছে যে হৃৎপেশিতে কিন্তু মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। আমি আমাদের পেডে পড়ানোর সময় এই কথাটা অনেকবার বলেছি, তাহলে এখান থেকে তোমাদের একটা আইডিয়া হওয়া উচিত ছিল মাইটোকন্ড্রিয়া নিয়ে। হৃৎপেশিতে কিন্তু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। কেন বলো তো? কারণ হৃৎপেশি সারাটা সময় ধরে ধকধক 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 করেই চলেছে, আর ধকধক করা বন্ধ হয়ে গেলে তো হয়েই গেল। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া হৃৎপেশিতে কেন বেশি থাকে? কারণ হৃৎপেশি সবসময়ের জন্য চলমান অবস্থায় আছে, ফলে ওতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। তার মানে কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপ কেমন হবে, কোষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন হবে, ঠিক আছে, তার ওপর বেস করে নির্ভর করে যে সেই কোষে কতটা পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকবে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, মাইটোকন্ড্রিয়া হৃৎপেশি তো এই কারণেই বেশি থাকে কারণ হৃৎপেশি সবসময়ের জন্য চলছে, ফলে এনার্জি সবসময়ের জন্য দরকার হয়, ফলে বেশি মাইটোকন্ড্রিয়া মানে বেশি এটিপি মানে বেশি এনার্জি কারেন্সি। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো পরের প্রশ্ন, নিউরন বা স্নায়ুকোষ বা কলাতে প্রোটিন সংশ্লেষের জন্য কোন অংশটি দায়ী হয়? দেখো নিজেল দানা যেটা থাকে এর মধ্যে এটা রাইবোজোমের মতোই এক প্রকারের দানা থাকে, এবং এটা কোথায় পাওয়া যায়? এর যে কোষ বডি বা পেরিক্যারিয়ন সেল থাকে, কোষ দেহ যেটা বলি আমরা, সেই কোষ দেহর মধ্যে এই নিজেল দানা থাকে। এই যে ছোটো 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 দানা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নিজেল দানা, এবং এটা ছড়িয়ে থাকবে, এরাই মেনলি তোমাদের প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? নিজেল দানা, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের 13 দাগ, অ্যাকচুয়ালি আগেরটা 12 দাগ ছিল, আমি সমস্ত দাগ নম্বর স্লাইডে অ্যাড করে দিয়েছি, যাতে তখন পিডিএফ দেবো তখন তোমাদের কাজে লেগে যাবে। নিচের কোন কাজটি গলগি বস্তুর সাথে যুক্ত নয়, অর্থাৎ কোন কাজটা গলগি বস্তু নয়? বলেছে এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রাপ্ত প্রোটিনগুলোকে পরিবর্তন ও প্যাকেজ করে। এটা কারেক্ট। কী করে জানো? প্রোটিন যখন তৈরি হয় বিশাল লম্বা লম্বা হয়, ওই প্রোটিনগুলোকে প্যাকেজ করতে হয়, অর্থাৎ ছোটো করে আনতে হয়। তোমার মা যখন বা তোমার দিদি বা তোমার বোন যে কেউ হোক যখন শাড়ি পরেন তখন দেখবে শাড়ির লেন্থ অত্যন্ত বেশি হয়, কিন্তু আলমারিতে তো শাড়িটাকে ওইভাবে রাখা হয় না, প্যাকেজ করে ভাঁজ করে রাখতে হয়। এই ভাঁজ করার কাজটা, প্যাকেজ করার কাজটা কে করে? তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে। কারণ গলগি বডি করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে? রাইবোজোমের সহায়তায় প্রোটিন তৈরি করে, আর সেই প্রোটিনটা কিন্তু তোমাদের পরিবর্তন ও প্যাকেজ কে করে? তোমাদের গলগি কমপ্লেক্স করে। নেক্সট হচ্ছে এটি কোষের বাইরে পদার্থ পরিবহন এবং ক্ষরণ করে। ইট ট্রান্সপোর্ট অ্যান্ড সিক্রেটস মেটেরিয়াল আউটসাইড দ্য সেল। তারপরেরটা দেখো, এটি লাইসোজোম তৈরি করে যা আন্তঃকোষীয় পরিপাকে হেল্প করে, এটাও কিন্তু কারেক্ট, এরা করে। কোষের বাইরে পদার্থ পরিবহন করতে পারে গলগি বডি, কোষের বাইরেও কিন্তু পদার্থকে পরিবহন এবং ক্ষরণ করতে পারে গলগি বডি। ঠিক আছে, কিন্তু কোষ থেকে পদার্থের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা এটা গলগি বডির কাজ না, এটা করে হচ্ছে কোষ পর্দা। সো এখানে আমাদের অপশান ডি কিন্তু কারেক্ট অপশান হবে। বোঝাতে পারছি আমি? তো বি দাগটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে উল্লেখ নেই, যদিও এ বি সি কারেক্ট, কিন্তু কারেক্ট নয় কোনটা, যুক্ত নয় কোনটা, ডি অপশান কিন্তু অ্যান্সার হবে আমাদের। চলো
আচ্ছা, একটা জিনিস ভাবো, এই কোশ্চেন্সটা তো তোমাদের এনসিইআরটি থেকেই তোলা হয়েছে, তা এনসিইআরটি কি লাইন বাই লাইন পড়েছে? এটা একবার ভাবো তো দেখি। না, এনসিইআরটি লাইনকে মুচড়ে দুমড়ে অন্যভাবে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এটা একটা বেস্ট এক্সাম্পল যেখানে আমরা দেখতে পাচ্ছি লাইন বাই লাইন নয়, কনসেপ্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। পরেরটায় চলো, দুর্দান্ত প্রশ্ন। এটা তোমাদের পড়েছে 10/2/2026 শিফটে পড়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শিফটে, মানে জাস্ট তোমাদের লেটেস্ট একদম কোশ্চেন্স। নিচের কোন কোষীয় গঠনটি অ্যামিবাকে তার খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে? দেখো অ্যামিবার, এই দেখো এখানে তোমাদের ছবিতেও দেওয়া রয়েছে। অ্যামিবা কী করে, তার যখন কোনো ধরো অ্যামিবা, এই অ্যামিবাটা এখানে এরকমভাবে আছে, সে একটা খাদ্যকে দেখতে পেলো, সঙ্গে সঙ্গে কী করে জানো? ধরো এখানে একটা খাদ্যকে সে দেখতে পেলো, এই জায়গাটা খাদ্যকে সে দেখতে পেয়েছে, সে কী করে এই খাদ্যের কাছাকাছি চলে যায়, গিয়ে তার কোষ পর্দাটাকে এরকম দুটো পার্টে কী করে এরকম ভাগ করে ফেলে এবং তোমাদের ক্ষণপথ তৈরি করে। এইটাকে আমরা বলি সুডোপোডিয়া বা ক্ষণপথ। এই ক্ষণপথ তৈরি হয় বেসিক্যালি অ্যামিবার যে কোষ পর্দা আছে সেটা দিয়েই। তো কারেক্ট অ্যান্সার তোমাদের এটাই হবে। এবং পরবর্তীকালে কী করে, এই কোষ পর্দাটা এই পুরো পার্টটাকে আবৃত করে ফেলে এবং এই যে খাদ্যটা কী হয় অ্যামিবার দেহের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এবং পরবর্তীকালে এই কোষ পর্দাটার এখানে একটা ছোট ভাঙন আসে এবং এই অংশটা তোমাদের ওর যে খাদ্য গহ্বর তার মধ্যে ঢুকে যায় এবং সেখানে লাইসোজোম এবং অন্যান্য কিছু থাকে, সেটা দিয়ে পাচিয়ে বাকি খাদ্য, মানে বাকি যে বর্জ্যটাকে বাইরে বার করে দেয়। এইভাবেই অ্যামিবা কিন্তু তার খাদ্য সংগ্রহ করে। এটা মেন কারণ হচ্ছে প্লাজমা পর্দা দিয়ে কিন্তু এটা করে। এটা একটা গুড কোশ্চেন্স, মানে কতটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এই কোশ্চেন্সটাকে উত্তর দিতে পারবে একবার ভাবো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারেন্সটা দরকার। তুমি হয়তো লাইনটা পড়েছো, বাট তুমি এইভাবে পড়োনি, ওই জন্য কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং খুবই ঘোরানো কোশ্চেন্স, এবং এটাও প্রমাণ করবে যে লাইন বাই লাইন নয়, কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। 11/12/2025 কোশ্চেন্স, একটি বহুকোষী জীবে প্রতিটি কোষ কীভাবে জীবটিকে বেঁচে থাকতে সাহায্য করে? তুমি একটা জিনিস ভালো করে ভাবো, তুমি হয়তো ব্যাপারটা পড়েছো কিন্তু তোমার তাহলে তুমি চিনতে পারছো না কেন? তুমি একবার না, যারা পরীক্ষা দিতে গেছে তারা অনেকেই খুব সিরিয়াস স্টুডেন্ট, তারা এনসিটি একবার না হয়তো 100বার পড়েছে, তা সত্ত্বেও এই কোশ্চেন্সের উত্তর দিতে পারেনি কেন? কারণ লাইন নয়, লাইনের তলার কনসেপ্টটা দেখতে হবে। ইউ নিড টু ফিল ইট। তুমি যদি সায়েন্সকে ফিল না করো, তুমি যদি হিস্ট্রি জিওগ্রাফির মতো সায়েন্সকে জাস্ট মুখস্থ করার চেষ্টা করো তথ্য আকারে, এবং সেটাই যদি তোমার ওই লাইন বাই লাইন পড়ার মিনিংটা হয়, তাহলে আরও বেশি গণ্ডগোলের, এবং সেটা তোমার সর্বনাশ ডেকে আনবে। তুমি যদি ব্যাপারটাকে না বুঝে পড়ো, আমি এইটাই বলতে চাইছি। অনেকেই লাইনটাকে 3বার 4বার পড়ে। আমার এক বন্ধু ছিল যে এরকম পড়তো, আকবরের বাবার নাম অমুক, দাঁড়ি, সে এত সালে এই জায়গা আক্রমণ করেছিল, দাঁড়ি, মানে দাঁড়িটাও সে পড়তো, এবং যখন সে টিচারকে বলতো তখন দাঁড়িটাও তার মুখ দিয়ে বেরিয়ে যেত, কারণ সে ওই হুবহু মুখস্থ করেছে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? একটা জায়গায় আমাদের জিওগ্রাফিতে একটা তোমাদের ব্যাপার ছিল, সেখানে ওই দাক্ষিণাত্যে মালভূমি ছিল, সেখানে বইতে উঁচু কথাটা, উঁচু, এই যে উঁচু, এই উঁচু কথাটা বইতে বচু প্রিন্টিং মিস্টেক হয়ে বচু হয়ে গেছিলো। সে বেটা কী করেছে, উঁচু না করে ওটাকে বচু এইভাবেই মুখস্থ করেছে। তখন টিচার বলছে তুই বচু বলছিস কেন, বচু অর্থটা কী? তখন বলছে স্যার বইতে লেখা আছে। লাইনটা পড়ে তখন টিচার বুঝলেন ওটা বচু নয়, ওটা বেসিক্যালি উঁচু। উঁচু শব্দটাকে প্রিন্টিং মিস্টেক হয়ে কোনোভাবে পড়ে গেছে হর্ষুর জায়গায়, ও ওইভাবে মুখস্থ করেছে। মানে কি, না বুঝে মুখস্থ করার একটা বড় সড়ো এক্সাম্পল ছিল ওই ছেলেটি। ঠিক আছে, ও হয়তো একটা জায়গায় চাকরি করছে আজকে, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ও কিন্তু জীবনে কোনো দিন কোনো কিছু এসেন্স নিয়ে পড়েনি। তো এই এসেন্স নিয়ে পড়াটা খুব ইম্পর্টেন্ট, আমি এইটাই বলতে চাইছি বারবার। ঠিক আছে, তো এখানে দেখো এটা বহুকোষী জীবে কীভাবে জীব প্রতিটা কোষ কীভাবে জীবকে বেঁচে থাকতে হেল্প করে। প্রথম প্রশ্নটা দেখো, মানে প্রথম অপশানটা বলেছে নিজেকে একটি সম্পূর্ণ অঙ্গে পরিণত করার মাধ্যমে। আমরা জানি একটা কোষ দিয়ে কিন্তু একটা অর্গান তৈরি হয় না, অনেকগুলো কোষ যখন একসঙ্গে তৈরি হচ্ছে তখন সেখান থেকে কলা তৈরি হয়, আর কলা দিয়ে কলাতন্ত্র, আর কলাতন্ত্র দিয়ে অঙ্গ, অঙ্গ দিয়ে অঙ্গতন্ত্র তৈরি হয়। এই টোটাল সিস্টেম হচ্ছে এই। সো একটা কোষ দিয়ে অঙ্গ তৈরি হয় তা কিন্তু নয়, কিন্তু এটা পড়লে মনে হচ্ছে না এটাই কারেক্ট, তা কিন্তু নয়। তারপর যে সমস্ত জীবন প্রক্রিয়া সে নিজেই সম্পন্ন করে। দেখো এখানে বহুকোষী বলেছে, এককোষী জীব হলে কিন্তু এটা হতো। এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু একটাই কোষ সমস্ত জীবন প্রক্রিয়া সম্পন্ন করে, সেখানেই রেচন হচ্ছে, হজম হচ্ছে, খাদ্য গ্রহণ হচ্ছে, পরিপাক হচ্ছে, শক্তি উৎপাদন হচ্ছে, সেই কোষটাই তার নিউক্লিয়ার বা নিউক্লিয়াস ব্রেনের মতো কাজ করছে। এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট সিঙ্গেল সেল, এবং সেটাও কিন্তু কী হচ্ছে ওই জীবন প্রক্রিয়া পুরো, কিন্তু এটা বহুকোষী বলেছে, এককোষী বলেনি, সেই জন্য এটা অ্যান্সার হবে না। নেক্সট বলছে অন্যান্য কোষের সাথে কোনো মিথস্ক্রিয়া ছাড়াই, তা হতে পারে না। কোষ মাত্রই, দেখো লিভার সেল কিন্তু অগ্নাশয়ের প্যানক্রিয়াটিসের যে অগ্নাশয়ের যে কোষ, সেই কোষের সঙ্গে কিন্তু ক্ষরণ করাচ্ছে, ইনসুলিন খরিত হচ্ছে। ইনসুলিন কিন্তু আবার গ্লুকাগনকে ইন্ডিকেট করছে যে ভাই আমি কম ক্ষরণ হচ্ছি, তুমি বেশি ক্ষরণ হও, হয়ে তুমি কী করো, তোমার যে এক্সট্রা সুগার তাকে তুমি
লিভার সেলে পাঠিয়ে দাও, ঠিক আছে, বা কোলেস্ট্রলকে পাঠাও। তাহলে প্রত্যেকটা কোষ কিন্তু আর অপর কোষের সঙ্গে যুক্ত, সঙ্গবদ্ধ হয়ে কাজ করে, সেটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে শ্রম বিভাগের মাধ্যমে। তাহলে একটাই অপশান পড়ে যাবে, মনে রাখবে শ্রম বন্টন বা শ্রম বিভাগের মাধ্যমে। কেন কি? কারণ দেখো, কোনো কোষ যদি মৃত হয়ে যায়, যেমন আমরা জানি যে মাথায় আঘাত লাগলে যদি মানে যত দ্রুত, বলা হয় 24 ঘন্টা, বা 24 ঘন্টাও নয়, 1 আওয়ার 2 আওয়ার 1 মিনিট 2 মিনিট এনি হাউ এনি, মানে যত দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত তুমি মানুষটাকে নিয়ে যেতে পারবে, যত দ্রুত তার ব্রেন থেরাপি শুরু হবে, তত তার বাঁচার সম্ভাবনা বেশি হয়। কেন জানো? কারণ আমাদের দেহে কিন্তু এই যে স্নায়ুকোষ, এটা ডিভাইড হতে পারে না। স্নায়ুকোষ ডিভাইড হতে পারে না, মানে যদি এই কোষ মরে যায় তো ও আর নতুন কোষ তৈরি করে না। ফলে ব্রেন যদি সেল ডেড হতে থাকে, মানে স্নায়ুকোষ যদি মানে আস্তে আস্তে মরতে থাকে, তাহলে কিন্তু ওই সেল যা ছিল তার থেকে সংখ্যা কমতে থাকবে, ও আর কোনোদিন বাড়বে না, রিকভার হয় না। ওই জন্য মানুষটা আস্তে আস্তে কমায় চলে যায়। এটা হচ্ছে বেসিক কারণ। ওই জন্য মাথা আঘাত লাগলে তড়িঘড়ি বলে যে তুমি ভাই যত দ্রুত সম্ভব, ফেলে রাখার কোনো প্রসেস নেই, ঠিক আছে, যত দ্রুত সম্ভব তুমি নিয়ে যাও, এবং যত দ্রুত নিয়ে যাবে তত মানুষের রিকভারি বা বাঁচার চান্স সব থেকে বেশি থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো তার মানে ভালো করে ভাবো, তো একটা কোষ কী করে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তার মধ্যে তোমাদের অন্য অনেক জিনিস আছে, গলগি বডি আছে, অন্য অনেক জিনিস আছে, সেই সমস্ত জিনিস কী করে, এরা শ্রম বন্টন করে, এবং তার মাধ্যমেই তারা বিভিন্ন কার্যকলাপ করে, যার ফলে একটা ওই কোষগুলোতে দিয়ে তৈরি যে কলা, সে বেঁচে থাকে, আর কলা দিয়ে তৈরি কলাতন্ত্র বেঁচে থাকে, কলাতন্ত্র দিয়ে তৈরি যে অর্গান, সেও বেঁচে আছে, আর অর্গান বেঁচে আছে মানে আমরা বেঁচে আছি। বুঝতে পারছি আমি? একটা স্নায়ুকোষ মারা গেলে মানুষ মরতে পারে, তাহলে বাবা একটা স্নায়ুকোষের কতটা ছোট, একটা মানুষের দেহ কতটা বড়, মানে কোষের উপর মানুষের দেহ নির্ভর করে ঠিক এইভাবেই, ঠিক আছে। চলো, এটা তোমাদের মেবি 15 বা 16 দাগের কোশ্চেন্স হচ্ছে। আচ্ছা, আজকে তোমাদের এই কটা প্রশ্নই ছিল, মানে ওদিকে আমি তোমাদের 22, আর এদিকে আমাদের 10, 32 আর 7, 5, তোমাদের 37টা কোশ্চেন্স তোমাদের টোটাল ছিল। আচ্ছা, আচ্ছা চলো আর 3টে কোশ্চেন্স করিয়ে দিই, তাহলে 40টা কোশ্চেন্স টোটাল হয়ে যাবে। দেখছি স্লাইড আছে কিনা। বলেছে যে এটা তো আরও দুর্দান্ত প্রশ্ন, এটা 16 দাগের প্রশ্ন আমাদের, আগেটা 15 দাগ ছিল। নিচের কোনটি জীবদেহে কোরোদগমের সঠিক ক্রম? এটা দুর্দান্ত প্রশ্ন, ঠিক আছে। কী হয় জানো তো, কোনো একটা প্রাণী আছে, সে যদি কোরোদ তৈরি করতে যায়, সে কী করবে, সে প্রথমে দেহের কোনো একটা অংশে বেশি করে কোষ বিভাজন ঘটাবে, এবং এরকম একটা স্থূল অংশ তৈরি হবে, ঠিক আছে, এরকম একটা স্থূল, মনে হচ্ছে যেন টিউমার টাইপের বাইরের অংশ তৈরি হবে, যদিও টিউমার নয় এটা, ঠিক আছে। এবার প্রথম স্টেপ হচ্ছে এইটা, এটা 1 নম্বর স্টেপ লেখা রয়েছে। 2 নম্বর স্টেপে কী করবে, এটা করবে, সেটা হচ্ছে যে এর যে নিউক্লিয়াস, তার ডিভিশন ঘটাবে, ঠিক আছে। নিউক্লিয়াসের ডিভিশন ঘটানোর পরে কী করবে, সাইটোপ্লাজমের ডিভিশন ঘটাবে, এবং তারপরে কী করবে, দুটোকে আলাদা করে দেবে। এই যে অংশটা বাইরে বেরিয়ে এলো, এ আবার নতুনভাবে জীবের জন্ম দেবে। এইটাই হচ্ছে তোমাদের কোরোদগমের মেন জিনিস, ঠিক আছে, বার্ডিং অর্থাৎ হাইড্রা যেটা করে। তো এখানে তোমাদের কোনটা অপশান সঠিক, তাহলে বি অপশান সঠিক। দেখো, প্রথমে 20 জন্ম হবে, এটা কারেক্ট, 1 নম্বর স্টেপ। তারপরে কী হবে, তারপরে নিউক্লিয়াসের বিভাজন হবে, যেটা বললাম, প্রথমে 20 জন্ম নিলে, এই যে 20, ঠিক আছে, 20 বা বার্ড, ঠিক আছে, কোরোদ যাকে বলি। তারপর কী হচ্ছে, তারপর হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তারপর কী হচ্ছে, তারপর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তারপর হচ্ছে সাই বলে লিখলাম, তারপর হচ্ছে কি, আলাদা হয়ে যাচ্ছে, আলাদা, ঠিক আছে। তাহলে কোনটা দেখো, 1 নম্বর, তারপরে এই 3 নম্বরটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিতীয় প্রসেস, তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে তৃতীয় প্রসেস, তারপর হচ্ছে 4 নম্বর। মানে 1 3 2 4, 1 3 2 4, দিস উইল বি দ্য কারেক্ট অপশন। চলো, আচ্ছা 17 দাগের প্রশ্ন দেখো, বলেছে অবতল দর্পণের সামনে বস্তুটি যদি প্রধান ফোকাস ও বক্রকেন্দ্রের মাঝখানে রাখা হয়। দেখো, অবতল দর্পণ হচ্ছে এখানে আমরা, এই হচ্ছে আমাদের ফোকাস ধরে নাও, আর এই হচ্ছে আমাদের সি ধরে নাও। তো একটা বস্তুকে এই দুটোর মাঝখানে রাখা হয়েছে। তো আমরা জানি যখন এখানে কোনো বস্তুকে রাখা হয়, তখন প্রতিবিম্ব উৎপন্ন হয় যেটা, সেটা সি এর এপাশে গিয়ে উৎপন্ন হয়, এবং সেই প্রতিবিম্বটা কিন্তু অ্যাকচুয়াল বস্তু থেকে ছোট হয়, এবং সেটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? তাহলে অ্যান্সার আমাদের কী হবে? আচ্ছা, অ্যাকচুয়াল বস্তুর থেকে, দাঁড়াও 1 মিনিট, এটা হচ্ছে আমাদের কেস নম্বর 1, দাঁড়া আমি 1 মিনিট বলি। এটা হচ্ছে আমাদের কেস নম্বর 1, এটা কেস নম্বর 2, এটা কেস নম্বর 3, না সরি ভুল হয়েছে আমার। এই 3টে ক্ষেত্রে আমরা বড় প্রতিবিম্ব পাই, তার মধ্যে এইটা ক্ষেত্রে আমরা অসৎ পাই, বাকি দুটো ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব পাই। সো এখানে আমাদের সৎ তো হবে, কিন্তু বড় প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। সো কারেক্ট আনসার কী হবে, বাস্তব হবে, উল্টো হবে, এবং বস্তুর থেকে বড় হবে, এবং প্রতিচ্ছবি বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করবে, এটা কারেক্ট। প্রতিচ্ছবি অবস্থান করবে সি এর এ পাশে, এটা ঠিক, কিন্তু এটা সৎ হবে, এবং এটা বড় প্রতিচ্ছবি হয়। সৎ কি আমরা অ্যাকচুয়ালি বাস্তব প্রতিচ্ছবি বলে থাকি, ঠিক আছে। সো কারেক্ট আনসার আমাদের এ। চলো 18 দাগে চলো।
আচ্ছা, এইটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। টোটাল 20টা প্রশ্ন এদিকে, আর ওদিকে তোমাদের 22টা প্রশ্ন। ঠিক আছে, মানে টোটাল আমাদের কিন্তু কমপ্লিট হলো। 18টা প্রশ্ন ওদিকে, ওদিকে 22টা। সো টোটাল আমাদের কিন্তু 40টা প্রশ্ন কমপ্লিট হচ্ছে। 40টা প্রশ্ন আজকে তোমাদের জন্য থাকছে। অনেক এককোষী জীবে বিপাকীয় বর্জ্য অপসারণের পদ্ধতিটা কী? দেখো, অনেক এককোষী যে সমস্ত জীব থাকে তাদের বিপাকীয় বর্জ্য করার পদ্ধতি হচ্ছে সাধারণ ব্যাপনের মাধ্যমে তারা দেহের বাইরে বের করে দেয়। ঠিক আছে, কারণ এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বিশেষ অঙ্গ তারা ব্যবহার অনেক সময় করে না। তো সাধারণ ব্যাপনের মাধ্যমেও কিন্তু তারা কী করতে পারে, কোষ পর্দার মাধ্যমে তারা বাইরে বের করে দিতে পারে কিন্তু তারা বর্জ্য। বিশেষ করে অ্যামিবা এই কাজটা করে। যদিও অনেক এককোষী জীব আছে যারা আবার ছোটো ছোটো তোমাদের অর্গান তৈরি করে বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাপনের মাধ্যমে কী করে তারা যে বিপাকীয় বর্জ্য সেটাকে কী করে দেয়, দেহের বাইরে বার করে দেয়।